বিশেষ করে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য ফিজিক্স ইন বেঙ্গলি উইথ তুহিন স্যার এই চ্যানেলে আমরা এনসিইআরটি ফিজিক্সের সলিউশন স্টেপ বাই স্টেপ পাবলিশ করতে থাকবো। তো আজকে আমরা পাবলিশ করতে চলেছি ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ডের এনসিইআরটির সলিউশন। এটা আমরা অ্যাডিশনাল এক্সারসাইজের আগে পর্যন্ত সলভ করেছি। যতগুলো প্রবলেম আছে 24টা প্রবলেম একসাথে সব করেই এই ভিডিওতে তোমরা সলভ পাবে। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং সঙ্গে খাতা পেন নিয়ে ভিডিওটা পুরোটা দেখবে, তাতে তোমাদের অনেক সুবিধা হবে। এবং তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রবলেমের আগে ভিডিওটা পজ করে আগে প্রবলেমটা নিজেরা সলভ করবে, করার পর তোমরা দেখবে যে সলিউশনটা কী হয়েছে। তো এই সলিউশনটা দেখার পরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কয়েকদিন পরেই আমি অ্যাডিশনাল এক্সারসাইজের যা প্রবলেম আছে সেগুলো সলভ করে আমরা তোমাদের কাছে পৌঁছে যাব। তো এটা হচ্ছে এই চ্যানেলটাতে বেঙ্গলি যারা তাদের জন্য আমি বাংলা ভাষাতে প্রবলেমগুলো এক্সপ্লেন করতে করতে সলভ করেছি। তো টার্মগুলো নিয়ে অসুবিধা হবে না। যারা অন্য বোর্ডের আছো তাদের জন্য ভিডিওটা খুবই দরকারি। তাদের জন্য অবশ্যই তারা ভাষা নিয়ে কোনো সমস্যা তাদের হওয়ার কথা না। যদি বাঙালি হয় তাহলে তো অসুবিধা নেই, এবং অন্য ভাষাভাষী হলেও তারা আপাতত ব্যাপারটা বুঝতে পারবে। এবং স্টুডেন্টস এটাও বলা দরকার, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টস তাদের জন্য এনসিইআরটি সলিউশন করাটা দরকার। কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রশ্নতে, হায়ার সেকেন্ডারি প্রশ্নতে অনেক সময় এনসিইআরটি থেকে কপি করে কোশ্চেন দিয়ে দেওয়া হয়। এবং অবশ্যই এই সলিউশনটা কম্পিটিটিভ এক্সামের জন্য করে রাখা দরকার, কারণ কম্পিটিটিভ এক্সামের জন্য এনসিইআরটি বই ফলো করা নিঃসন্দেহে করা উচিত। তো এসব সময় নষ্ট না করে আমরা প্রবলেম সলভ করা শুরু করি। ক্লাস 12 এনসিইআরটির সলিউশন নিয়ে আমরা আজ হাজির হয়েছি। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ড। তো 1.1 নাম্বারের কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য ফোর্স বিটুইন টু স্মল চার্জ স্ফিয়ার হ্যাভিং চার্জ, বলে দুটো চার্জের ভ্যালু দেওয়া আছে, যারা প্লেসড 30 সেমি অ্যাপার্ট ইন ইয়ার। তো এখানে তোমরা বুঝতেই পারছো এখানে যে লটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে কুলম্বস ল। কুলম্বস ল তোমরা সকলেই জানো, এফ ইজিক্যাল টু 1/4 পাই ইপসাইলন নট 1/4 পাই ইপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। তো এখানে Q1 আর Q2 ভ্যালু তোমার পরিষ্কার দেওয়া আছে। Q1 Q2 ভ্যালু যেটা দেওয়া আছে সেই দুটো ভ্যালু তুমি পুট করে দেবে, এবং যেটা ডিস্টেন্স সেই আর এর ভ্যালুটা এখানে একটু কায়দা করা আছে। এখানে সেন্টিমিটারে আর এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু বন্ধুরা সেন্টিমিটারে আর এর ভ্যালুটা দেওয়া থাকলে চলবে না, এটাকে আমার মিটারে কনভার্ট করতে হবে। অর্থাৎ আর ইজিক্যাল টু 30 সেন্টিমিটারটাকে তোমরা কনভার্ট করে দেবে মিটারে, 30 × 10⁻² মিটার। তো আর এর ভ্যালুটা তোমরা এইটা বসাবে, আর 1/4 পাই ইপসাইলন নট এই ভ্যালুটা তোমরা সকলেই জানো। এই ভ্যালুটা কিন্তু দাঁড়াবে 1/4 পাই ইপসাইলন নট, এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹। তো তোমরা এই ভ্যালুগুলো সব পুট করে দেবে। পুট করার পর তোমরা অ্যান্সারটা কত আসছে আমাকে জানাও। তারপরে দেখো অ্যান্সারটা এইটা আসছে কিনা, 6 × 10⁻³ নিউটন। তো ভিডিও পজ করে অঙ্কটা সলভ করো এবং দেখো এর ফোর্সের ভ্যালুটা তোমাদের আসছে কিনা, 6 × 10⁻³ নিউটন। এটা তোমাদের অ্যান্সার আসবে। তো আমরা নেক্সট প্রবলেম মুভ করছি। নেক্সট প্রবলেম বলছে, দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অন স্মল স্ফিয়ার অফ চার্জ 0.4 মাইক্রোকুলম ডিউ টু অ্যানাদার স্মল sphere of charge 0.8 microcoulomb in air is 0.2 Newton. What is the distance between the two sphere? আর সেকেন্ড কোশ্চেন দিয়েছি, হোয়াট ইজ দ্য ফোর্স অন দ্য সেকেন্ড স্ফিয়ার ডিউ টু ফার্স্ট স্ফিয়ার। তো এখানে দেখো বন্ধুরা খুব সিম্পল কোশ্চেন দিয়েছে। এখানে জাস্ট ওই কুলম্বস ল যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা তোমরা ইউজ করে দেবে। এফ ইজিক্যাল টু, তোমরা সকলেই জানো ফর্মুলাটা কী। তো এটা যে ফর্মুলাটা, এই ফর্মুলাতে তোমাদের এখানে বলে দেওয়া আছে ফোর্সের ভ্যালুটা বলে দেওয়া আছে। দেখো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ভ্যালুটা বলা আছে 0.2 নিউটন। অর্থাৎ তোমরা এফের জায়গায় তোমরা কী বসাবে, এফের জায়গায় 0.2 নিউটন বসিয়ে দেবে। তো এফ ইজিক্যাল টু, এই ইকুয়েশনে এফ ইজিক্যাল টু বসাবে 0.2 নিউটন। আচ্ছা, এখানে দেখো
Q1 আর Q2 ভ্যালু বলে দেওয়া আছে 0.4 মাইক্রোকুলম আর 0.8 মাইক্রোকুলম, -0.8 মাইক্রোকুলম। তো এখানে নেচারটা কী হবে, যেহেতু দুটো আনলাইক চার্জ রয়েছে, তাহলে এখানে অ্যাট্রাকটিভ ফোর্স আসবে Q1 আর Q1 এর ভ্যালু যা দেওয়া আছে সেগুলো তোমরা বসিয়ে দেবে। Q1 এর ভ্যালু দেওয়া আছে, তো এই ভ্যালুগুলো তোমরা বসিয়ে দেবে Q1 আর Q2, এবং দেখো সবকটাই দেওয়া আছে 1/4πε0 এর জিরোর 1/4πε0 এই ভ্যালুটা, এর ভ্যালুটাও তোমরা জানো। এর ভ্যালু কী হবে, 9 × 10⁹, এই ভ্যালুটা তোমরা বসাবে। ঠিক আছে, বসিয়ে তোমরা ডিস্টেন্স মানে আরটা ক্যালকুলেট করে নেবে। এই আরটা তোমার ক্যালকুলেট করতে কিছু খুব সিম্পল অঙ্ক, এটা নিয়ে কোনো ভাবনা চিন্তার কোনো ব্যাপার নেই। আর ক্যালকুলেশন করে দেখবে তোমাদের অ্যান্সারটা দেখো মিলিয়ে। এবার এইটা ভ্যালুটা পুট করে তোমরা ক্যালকুলেট করে দেখো তোমার অ্যান্সার কত আসছে। ভিডিওটা পজ রাখো। আচ্ছা, এবার দেখো, আশা করি তোমার অ্যান্সার আর = 12 সেন্টিমিটার চলে এসছে। ঠিক আছে, তো এরপরে যে পার্টটা রয়েছে সেই পার্টটা খুবই সোজা পার্ট। সেখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ফোর্স অন দ্য সেকেন্ড স্ফিয়ার ডিউ টু দ্য ফার্স্ট। হোয়াট ইজ দ্য ফোর্স ডিউ অন, এই জায়গাটা দেখো তুমি, এই জায়গাটা কী বলছে, হোয়াট ইজ দ্য ফোর্স অন দ্য সেকেন্ড স্ফিয়ার ডিউ টু দ্য ফার্স্ট। তো এইখানে তো তোমরা জানো যে এই যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটা দুটো স্ফিয়ারের ক্ষেত্রেই অ্যাপ্লাই হবে। অ্যাট্রাকটিভ ফোর্সটা এই স্ফিয়ার হোক আর এই স্ফিয়ারই হোক, Q1 আর Q2 যাই হোক, যে অ্যাট্রাকটিভ ফোর্সটা আসবে সেই স্ফিয়ার দুটোর মধ্যে সেম ফোর্স অ্যাপ্লাই হবে। কারণ জানো তোমরা নিউটনস থার্ড ল অনুযায়ী যে অ্যাকশন আর রিয়াকশন ফোর্স আর ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়। তো অসুবিধা নেই, এটা অ্যান্সার একই আসবে, 0.2 নিউটন আসবে এবং সেটা অ্যাট্রাকটিভ হবে। নেক্সট কোশ্চেন ছাত্ররা দেখো লিখছে যে চেক দ্য রেশিও KE/K² মানে এখানে একটা রেশিও দিতে বলেছে, যে এখানে রেশিওটা দেওয়া আছে K² ডিভাইডেড বাই GME/MP। এই বলছে যে চেক দ্য রেশিও বলে এই রেশিওটা দেওয়া আছে ইজ ডাইমেনশনলেস। তো এই বন্ধুরা খুব সিম্পল, দেখো তোমরা জানো যে যদি দুটো চার্জ থাকে, যদি দুটো চার্জ থাকে, এখানে MEMP বলতে দুটো ইলেকট্রন আর প্রোটনের কথা বলা হয়েছে। মনে করো এইটি হচ্ছে লাল কালারের যে আমি এঁকেছি ওটা মনে করো ইলেকট্রন, আর যেটা আমি এঁকেছি নীল কালারের দেখো ওটা মনে করো, ওদের মাস হচ্ছে ME হচ্ছে ইলেকট্রনের মাস, আর MP এটা হচ্ছে প্রোটনের মাস। আর ওদের মধ্যে ডিস্টেন্স কত, ওদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে বন্ধুরা, ডিস্টেন্স হচ্ছে R। এই হচ্ছে মনে করো এটা হচ্ছে ওদের ডিস্টেন্স। এইবার যদি বন্ধুরা ওদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত ক্যালকুলেট করো, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত আসবে সেটা তোমরা দেখে নাও। তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বন্ধুরা দেখে নাও কত আসছে। তোমরা জানো ফর্মুলা কুলম্বস বলেছে F = দুটোরই চার্জ, কিন্তু একটার E লিখেছে একটা P লিখেছে, কিন্তু ইলেকট্রন প্রোটন দুজনেরই চার্জ, ইলেকট্রনের যা চার্জ তার সাথে সমান। তো E × E কে একটা কে থাকবে বাই R²। এই কে এর ভ্যালু কত তোমরা সকলেই জানো, কে এর ভ্যালু হচ্ছে 1/4πε0। যদি SI সিস্টেমে করো তাহলে কে এর ভ্যালু ওইটাই আসবে। তো অ্যাকচুয়ালি K × E²/R², এটা কিন্তু একটা ফোর্সেরই ডাইমেনশন বোঝাচ্ছে। আবার মানে এটা হচ্ছে কী ধরনের ফোর্স না, ইলেকট্রোস্ট্যাটিক, তাই আমি F∗E লিখে দিচ্ছি। আচ্ছা, আর ওদের মধ্যে বন্ধুরা দেখো আরেকটা ফোর্সে কাজ করে, সেটা হচ্ছে মহাকর্ষ ফোর্স বা ওদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেইটা কত হবে, সেটা হচ্ছে G, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ওদের মাস দ্যাট ইজ, একটার মাস হচ্ছে ME, একটার মাস হচ্ছে প্রোটনের মাস হচ্ছে MP, এবং ওদের মধ্যে ডিস্টেন্স কত বন্ধুরা সেটাও বলা আছে, সেটা হচ্ছে ডিস্টেন্স হচ্ছে R। তো R², আর হলে পরে এই ফোর্স, এটা হচ্ছে ওদের ফোর্সের ফর্মুলা। ঠিক আছে, তো একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটাকে আমরা F∗G বলছি, আর একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেটা দুটোই কিন্তু ফোর্স। তাহলে আমি যদি এখন দুটোর রেশিও নিই, মানে FE/FG করি, আমি যদি FE/FG করি, তাহলে দেখো বন্ধুরা এইটা আসছে না, এইটাই আসছে, এই রেশিওটা আসছে। তার মানে এই রেশিওটা অ্যাকচুয়ালি দুটো ফোর্সের রেশিও। উপরের যেটা রয়েছে সেটাও একটা এক ধরনের ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আর নিচে যেটা রয়েছে সেটাও কিন্তু একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে বন্ধুরা
যে কোশ্চেনটা দিয়েছিল, চেক দ্য রেশিও কে স্কোয়ার বাই GMEMP ইজ ডাইমেনশনলেস, তার মানে ডাইমেনশনলেসই হচ্ছে, কারণ উপরের মানে অ্যাকচুয়ালি দুটো ফোর্সের রেশিও বার করলে, মানে এই যে অ্যাকচুয়ালি যে রেশিওটা দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি দুটো ফোর্সের রেশিও, অর্থাৎ এরা ডাইমেনশনলেস। তো এই নিয়ে কোনো সমস্যা নেই। তো তোমরা খুব সুন্দরভাবেই ব্যাপারটা আশা করি বুঝতে পারলে, যে দুটোই যেহেতু ফোর্সের ডাইমেনশন আসছে, দুটো রেশিওটা ফোর্সের ডাইমেনশনের রেশিওটাই এটা। তো এটা আশা করি বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন যেটা দিয়েছে ওটা একটা, এরপরে একটা পার্ট দিয়েছে, সেটা বলছে লুক আপ দ্য টেবিল অফ ফিজিক্যাল কনস্ট্যান্ট অ্যান্ড ডিটারমিন দ্য ভ্যালু অফ দ্য রেশিও, হোয়াট ডাজ দ্য রেশিও সিগনিফাই। তো দেখা যাক। তো বন্ধুরা, যদি আমরা ভ্যালুগুলো বসাই, যেমন কে, এটার ভ্যালু তোমরা বুঝতেই পারছো কী আসছে, 9 × 10⁹। কে এর ভ্যালু আসছে 9 × 10⁹। তাহলে আমি এখানে 9 × 10⁹ বসিয়ে দিচ্ছি। কে এর ভ্যালু যাচ্ছে এটা। ই স্কোয়ার মিনস ইলেকট্রনের চার্জ যেটা আছে সেটা স্কোয়ার, মানে 1.6 × 10⁻⁹, তাই তো। এটার আবার কি না, এটার স্কোয়ার, বাবা এটার স্কোয়ার বসাচ্ছি। আচ্ছা, ডিভাইডেড বাই ক্যাপিটাল জির ভ্যালু কত? ক্যাপিটাল জির ভ্যালু হচ্ছে তোমরা জানো 6.67 × 10⁻11, এটা হচ্ছে ক্যাপিটাল জির ভ্যালু। জি এর ভ্যালু বসলাম ME × MP, দুটোই কিন্তু মাস। একটা হচ্ছে মাস অফ ইলেকট্রন, তোমরা জানো, তোমরা মাস অফ ইলেকট্রন তোমরা সকলেই জানো যে 9.1 × 10⁻31 কেজি, -31 কেজি। আর মাস অফ প্রোটন সেটাও তোমরা জানো, সেটা কত 6.67 × 10⁻⁻27। তো এই হচ্ছে, এই ভ্যালুগুলো যদি পুট করি তাহলে এই রেশিওটা আসবে। এবার এই পুরো ক্যালকুলেশনটা তোমরা করে দেখো, যে অর্ডারে আসবে সেটা দেখবে খুব একটা হাই অর্ডারের ভ্যালু আসবে তোমাদের। অ্যান্সারটা কত আসছে দেখো, এটা মোটামুটি নিয়ারলি এরকম আসবে 2.4 × 10⁻39, এই রেশিওটা আসবে। তার মানে বুঝি এটা থেকে এটা সিগনিফাই করে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে 10⁻39 টাইমস গ্রেটার দেন দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। তো এখানে তোমায় লিখতে হবে যে, এটাতেই লিখতে হবে যে দিস সিগনিফাইজ দ্যাট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ 10⁻39 টাইমস গ্রেটার দ্যান দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। বা তোর স্থিত্যরিতিক বলটা মহাকর্ষ বলের তুলনায় 10⁻39 গুণ বেশি, অর্থাৎ এটা অনেক বেশি, স্থিত্যরিতিক বলের মান অনেক বেশি হয়, এটাই এখানে সিগনিফাই করে। নেক্সট কোশ্চেন দিয়েছে, এক্সপ্লেইন দ্য মিনিং অফ দ্য স্টেটমেন্ট ইলেকট্রিক চার্জ অফ এ বডি ইজ কোয়ান্টাইজড। খুব সিম্পল সুন্দর কোশ্চেন, ইলেকট্রিক চার্জ অফ এ বডি ইজ কোয়ান্টাইজড। তো এটা বলতে গেলে তোমাকে প্রথমে দেখতে হবে ইলেকট্রিক চার্জ হয় কী করে। ধরো এটা একটা বডি, ঠিক আছে, এই বডি থেকে ইলেকট্রিক চার্জ কী করে তৈরি হয়। ধরো এই বডি থেকে যদি আমি একটা ইলেকট্রন বার করে নিই, ধরো একটা ইলেকট্রন আমি বার করে নিয়েছি, তাহলে এই বডিটার কী অবস্থা হবে, এই বডির মাথায় কিন্তু একটা পজিটিভ চার্জ জেনারেট হয়ে যাবে, ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর যদি দুটো ইলেকট্রন আমি বের করে নিই, এখান থেকে দুটো ইলেকট্রন ধরো বের করে নিয়েছি, ইলেকট্রন মানে কিন্তু নেগেটিভ চার্জের কণা, সেটাকে বের করে নিই, তাহলে এখানে কিন্তু দুটো পজিটিভ চার্জ জেনারেট করবে। আর একইভাবে ধরো এই বডিটাতে যদি আমি দুটো ইলেকট্রন ঢুকিয়ে দিতে পারি, এক্সট্রা দুটো ইলেকট্রন মনে করো আমি ঢুকিয়ে দিলাম, তাহলে কী হবে, এক্সট্রা দুটো ইলেকট্রন চলে আসার জন্য এই বডিটাতে নেগেটিভ চার্জ জেনারেট করে যাবে। তাহলে দেখো ইলেকট্রন ঢুকুক বা বেরোক যাই হোক, একটা গোটা ইলেকট্রন ঢুকছে, তো মানে একটা হোল ইলেকট্রন ঢুকছে। কখনো এরকম হচ্ছে না মনে করো এটা একটা ইলেকট্রন, এর অর্ধেকটা ঢুকে যাচ্ছে বা অর্ধেকটা বেরোচ্ছে, তা তো হচ্ছে না। ইলেকট্রন তো একটা গোটা ইলেকট্রনই ঢুকবে বা একটা গোটা ইলেকট্রনই বেরিয়ে যাবে, একটা হোল নাম্বার অফ ইলেকট্রনই তো এন্টার করবে বা এক্সিট হবে না। হাফ নাম্বার বা 1.5 নম্বর তো ইলেকট্রন এক্সিস্ট করে না, ইলেকট্রন তো একটাই পার্টিকেল। তার মানে বোঝা যাচ্ছে যে
যদি কারো চার্জ ডেভেলপ করেও যায়, মনে করো এখানে চার্জ ডেভেলপ করেছে, যেমন এখানে চার্জ ডেভেলপ করেছে কত না +2e, আর এইটার মধ্যে কত চার্জ ডেভেলপ করেছে, এটার মধ্যে চার্জ ডেভেলপ করেছে q = -2e। তো ইলেকট্রন, তো এই যে 2 কথাটা লিখলাম, ওই 2 এখানে লিখলাম, এটা মানে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে বা ঢুকেছে। তো 3টে ইলেকট্রন হতে পারে, 4টে ইলেকট্রন হতে পারে, 5টা ইলেকট্রন হতে পারে। তার মানে এটা একটা নাম্বার হবে, একটা ইন্টিজার নাম্বার হবে। তার মানে আমরা লিখতে পারি যে একটা বডিতে যে চার্জ আসে সেই চার্জটা কত হবে, সেই বডিতে যে চার্জ আসে সেই চার্জটা হবে কিউ। যদি হয় সেই চার্জ, তার কিউ এর ভ্যালু সবসময় কী হবে, +-n × e হবে, যেখানে n হচ্ছে ইন্টিজার, n হচ্ছে হয় 0, আদারওয়াইজ +-1, আদারওয়াইজ +-2, এই জাতীয় ভ্যালুগুলো আসে। ঠিক আছে, তো এটা থেকেই বোঝা যাচ্ছে যে এটা একটা কোয়ান্টাইজড, যে কখনোই একটা মানে সবসময়ই দ্য মিনিং অফ স্টেট ইলেকট্রিক চার্জ অফ বডি ইজ কোয়ান্টাইজড। মিনিং এটাই হচ্ছে সেই মিনিং, যে এই জন্যই বলতে পারছি যে এই ইলেকট্রিক চার্জের ভ্যালু সবসময়, ইলেকট্রিক চার্জ সবসময় কোয়ান্টাইজড হয়ে থাকে। কোয়ান্টাইজড কথাটার অর্থ কী সেটা একটু এক্সপ্লেন করে দেওয়া ভালো আমার মনে হয়। কোয়ান্টাইজড কথাটার অর্থ হচ্ছে যে দুটো ভ্যালু, ধরো একটা জিনিস, একটা বডির চার্জ, তাহলে যদি এন এর মান যদি 0, 1, 2, 3 হয়, তাহলে ধরো 1, তাহলে একটা বডির চার্জ কত হবে, ইলেকট্রনের ভ্যালু কত, ইলেকট্রনের ভ্যালু হচ্ছে 1.6 ইন্টু, ইলেকট্রনের চার্জ হলো 1.6 × 10⁻⁹ কুলম। তাহলে কোনো একটা বডি থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে এটা চার্জ হবে ওর। যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে কত চার্জ হবে, 3.2 × 10⁻⁹ যদি তিনটে চার্জ বেরিয়ে যায়, তাহলে কত হবে, 4.8 × 10⁻⁹ কুলম। প্রত্যেক ক্ষেত্রে ইউনিট হচ্ছে কুলম। এই যাবে, কিন্তু দেখো 1.6 আর 3.2 এর মাঝামাঝি কোনো ভ্যালু কিন্তু ইলেকট্রনের চার্জ হতে পারে না, বা 3.2 বা 4.8 এর মাঝামাঝি কোনো ভ্যালু কিন্তু ইলেকট্রনের কোনো জিনিসের চার্জ হতে পারে না। 1.6 আর 3.2 এর মাঝামাঝি ভ্যালুর চার্জ কারো হতে পারে না। 1.6 × 10, ভালো মনে করো 1.7 × 10⁻⁹ এইটা কারো চার্জ হবে না কখনো, মানে হয় 1.6 হবে, নইলে 3.2 হবে। এই জিনিসটাকে বলে কোয়ান্টাইজেশন, যে ভ্যালুগুলো একটা সার্টেন ভ্যালু হয়, মাঝখানে কোনো ভ্যালু থাকে না, মানে হয় এটা ভ্যালু হবে, নইলে এটা হবে, নইলে এটা হবে, নইলে এটা হবে, এর মাঝামাঝি কোনো ভ্যালু এর হয় না। এই কথাটার মানে হচ্ছে কোয়ান্টাইজড। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে যে ইলেকট্রনের চার্জ কেন কোয়ান্টাইজড হয়। মানে ইলেকট্রন নয়, একটা চার্জ পার্টিকেলের বস্তু, সেই চার্জটা কেন কোয়ান্টাইজ সবসময় হয়, এটা আশা করি তোমরা। ছাত্রদের পরের একটা পার্ট রয়েছে বি, এখানে লেখা আছে যে হোয়াই ক্যান ওয়ান ইগনোর কোয়ান্টাইজেশন অফ চার্জ ওয়েন ডিলিং উইথ ম্যাক্রোস্কোপিক, দ্যাট ইজ লার্জ স্কেল চার্জ। এখানের মানেটা এটা বলতে চাইছে যে যখন লার্জ স্কেল চার্জ নিয়ে আমরা ডিল করবো, তখন এই কোয়ান্টাইজেশন ব্যাপারটাকে ইগনোর করা যেতে পারে, এই কথাটা ওরা বলছে। এই কথার অর্থ কী, মনে করো তোমাকে জিজ্ঞাসা করেছে যে একটা 1 কুলম একটা চার্জ হচ্ছে, একটা পার্টিকেলের চার্জ হচ্ছে 1 কুলম। হ্যাঁ, এবার এখানে জিজ্ঞাসা করেছে এই পার্টিকেল, এই 1 কুলম চার্জের মধ্যে, তো ছাত্ররা যেটা আলোচনা করছিলাম এখানে 1.4 এর বির কোশ্চেনটা হচ্ছে হোয়াই ক্যান ওয়ান ইগনোর কোয়ান্টাইজেশন অফ ইলেকট্রিক চার্জ ওয়েন ডিলিং উইথ ম্যাক্রোস্কোপিক, দ্যাট ইজ লার্জ স্কেল চার্জ। তো এখানে লার্জ স্কেল চার্জ, ধরো একটা লার্জ স্কেল চার্জের কথা বলা হচ্ছে, কোনো একটা বডি মনে করো এটা, এর মধ্যে +1 কুলম চার্জ জেনারেট করেছে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে কতগুলো ইলেকট্রন এখান থেকে আমাকে বের করতে হয়েছে। যেহেতু পজিটিভ চার্জ জেনারেট করেছে, তার মানে ইলেকট্রন নিশ্চয়ই বেরোতে হয়েছে। এখন কতগুলো ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন তোমাকে জানতে চাইছে। তো এখানে কোশ্চেনটার অ্যান্সার করতে গেলে আমরা কী করবো, তো আমরা জানি যে কিউ = NE, সেখান থেকে তুমি N = পেয়ে যাবে যে Q/E, দ্যাট ইজ Q/E, এটা ভাবে এই কিউ মানে +1 কুলম চার্জ জেনারেট করেছে, তাহলে 1 / এর ভ্যালু কত, 1.6 × 10⁻⁹। তো এই হচ্ছে। এবার এটা যদি আমরা ক্যালকুলেট করি বন্ধুরা, তাহলে আমরা পাবো 6.25 ×
10⁻18। তো এই ভ্যালুটা আমরা পাবো। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি 625 ইন্টু 10⁻, কত হয় বলো তো, 10⁻16 এই ভ্যালুটা আসছে। ঠিক আছে, তো প্রচুর ইলেকট্রন, এটা তো প্রায় কোটি কোটি এত ইলেকট্রন এখান থেকে বের করতে হবে। তো বন্ধুরা, আমার প্রশ্ন এটাই যে যে এখানে যদি 625 না হয়ে, ধরো তোমরা এই বডিটা থেকে মনে করো 625 না, 626 ইন্টু 10⁻16 এতগুলো ইলেকট্রন তুমি বার করে নিয়েছো, তাহলে এর মধ্যে কত কুলম্ব চার্জ আসতো দেখো ক্যালকুলেট করে। তাহলে এর মধ্যে কত কুলম্ব চার্জ আসতো সেটা ক্যালকুলেট করে দেখো, দেখবে তোমার উত্তর ওই আসবে, ওই 1 কুলম্বই আসবে। মানে এই ভ্যালুটা 626 যদি বসাতে তুমি, তাহলে তোমার কত কুলম্ব হতো? তাহলে তোমার অ্যান্সার কোশ্চেনটা এইভাবে করতো, কিউ ইজ ইকুয়াল টু এনি, এই জায়গাটা ইউজ করতে তুমি এনের জায়গায় 626 বসাও, আর এর জায়গায় তুমি তোমার এর ভ্যালুটা বসাও, দিয়ে ক্যালকুলেট করে দেখো তোমার কত উত্তর আসছে। তোমরা তখনও দেখবে এই 1 কুলম্বই অ্যান্সার আসছে। অর্থাৎ 626 হোক বা 625 হোক, অ্যান্সারের কিন্তু হেরফের হচ্ছে না। 626 বছরে তোমার কত অ্যান্সার আসবে? 626 বছরে তোমার কত অ্যান্সার আসবে বলো তো? আমি তোমায় বসিয়ে দিচ্ছি, 626 বছরে তোমার অ্যান্সার কত আসবে সেটা তোমরা দেখে নাও। তোমরা কিউ ইজ ইকুয়াল টু এনই, এনের জায়গায় তুমি 626 বছর, এর জায়গায় তুমি বসাচ্ছি এর 1.6 ইন্টু 10⁻19। এই ক্যালকুলেশন করে দেখো, তোমার অ্যান্সার আসবে 1.00 এরকম কিছু একটা আসবে, 1.001 এই অ্যান্সারটা আসবে। ঠিক আছে, তো এখানে একটা ভুল হলো, 626 ইন্টু 10⁻16টা বসাতে হতো, এটা বসাই নিয়ে আমি 626 ইন্টু 10⁻16 আর 1.6, এটা ইলেকট্রনের চার্জ আর এটা নাম্বার অফ ইলেকট্রন। তাহলে এইটা উত্তর, মানে 1 কুলম্বই আসছে প্রায়, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি যে যখন লার্জ স্কেল চার্জ চলে আসছে, তখন কিন্তু এই কোয়ান্টাইজেশন অফ চার্জ নিয়ে এত কড়াকড়ি থাকছে না। তখন আর কোয়ান্টাইজেশন অফ চার্জ নিয়ে কড়াকড়ি থাকছে না। কিন্তু যদি এটা লার্জ স্কেল না হতো, তাহলে কিন্তু ভালোই কড়াকড়ি হতো। আমি একটা এক্সাম্পল দিয়ে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো তোমাকে বলা হয়েছে যে একটা বডিতে 3.2 ইন্টু 10⁻18 কুলম্ব চার্জ ডেভেলপ করা হয়েছে। তাহলে এখান থেকে কতগুলো ইলেকট্রনকে বের করতে হয়েছে, এটা যদি প্রশ্ন করতো, তাহলে তোমার অ্যান্সার কী আসতো? তোমার অ্যান্সার আসতো n ইজ ইকুয়াল টু 3.2 ইন্টু 10⁻18 into -18 ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻19। এটা আনসার আসতো। এবং সেক্ষেত্রে তোমার কত আনসার আসতো? 2, আর এটা আসতো 20 অ্যান্সার আসতো, রাইট? সেক্ষেত্রে তোমার অ্যান্সার কত আসতো? তো বন্ধুরা, এটা পরিষ্কার যে 20টা ইলেকট্রন যদি তুমি বার করে নাও, তাহলে তোমার কিন্তু এই চার্জটা ডেভেলপ করবে। এবার যদি 20টার জায়গায় তুমি মনে করো যদি 22টা ইলেকট্রন বার করে নাও, তাহলে কি তোমার এটা এই অ্যান্সারটাই আসবে? সেটাও আমরা করে দেখি। 20টার জায়গায় 22টা ইলেকট্রন বার করলে কত হয়? তাহলে অ্যান্সার করতে হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এনই, এটাতে অ্যাপ্লাই করো। তাহলে 20 জায়গায় তুমি 22 বসাও ইন্টু ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻19। তাহলে এইটা যদি করো, তাহলে তোমার অ্যান্সার কত আসছে বন্ধুরা দেখে নাও। তখন তোমার অ্যান্সার আসছে 35.2 ইন্টু 10⁻18। দেখো কতটা হেরফের হয়ে গেল ভ্যালুটা, তাই না? তো কতটা হেরফের হলো বুঝতে পারছো? এখানে 35.2 হয়ে গেল, 35.2 ইন্টু 10⁻19, কিন্তু তোমার ওখানে কত ছিল? 3.2 ইন্টু 10⁻18। আজ একটু ভুল হলো, 35.2 ইন্টু 10⁻19, অর্থাৎ 3.52 ইন্টু 10⁻18 এইটা আসছে। তাহলে আগের বারে দেখো 3.2 ছিল,
কিন্তু এবার 3.5 হয়ে যাচ্ছে। এটা কিন্তু যথেষ্ট বেশি, কারণ এই অর্ডারটা একই আছে কিন্তু এইটা ভ্যালুটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তা অনেকটাই বেশি, একদম কত গুণ বেড়ে গেল দেখো, এটা 3 তোমার একের থেকে বেশি গুণ বেড়ে গেছে, 3.2 থেকে 3.5 হয়ে গেছে। তো কত টাইমস বেড়েছে সেটা তোমরা দেখে নাও। দেখো এটা আগের তুলনায় আগের ভ্যালুটার থেকে প্রায় 1.1 টাইমস বেশি হয়ে গেছে, অনেক টাইমস, 1.1 টাইমস বেশি হয়ে গেছে। তার মানে যদি স্কেলটা স্মল স্কেলে আমি ইউজ করি তখন কিন্তু এই এনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা কিউটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিউটা কিন্তু অনেকটাই হেরফের করে যাচ্ছে। তার মানে স্মল স্কেলের জন্য এই যে কিউ ইজ ইকুয়াল টু এনি, এই যে কোয়ান্টাইজেশন অফ চার্জ, এটা কিন্তু খুব ম্যাটার করে যায়, ঠিক আছে, একটু এদিক ওদিক হলে কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু লার্জ স্কেলের জন্য কিন্তু সেইভাবে ভ্যালু চেঞ্জ হয় না। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। তো স্টুডেন্টস, তোমাদের সমস্যা এটাই হবে যে তুমি সবই বুঝলে কিন্তু অ্যান্সারটা লিখবে কী করে, এই সমস্যা তোমরা ভুগবে। অ্যান্সারটা আমি বলছি, তোমরা লিখে নাও। তোমরা প্রথমে কী করবে, প্রথমে যে এক্সাম্পলটা আমি দেখালাম সেই এক্সাম্পলটা তুমি দেখিয়ে দেবে খাতায়, সেটা আশা করি তুমি পারবে। এরপরে লিখবে উই সি দ্যাট ফর লার্জ স্কেল ভ্যালু দ্যাট ইজ +1 কুলম, উই সি দ্যাট ফর large scale value that is +1 coulomb charge, we see that for large scale value that is 1 +1 coulomb charge, the value of n in equation কোনটা, in equation q is equal to any, the value of charge, the value of n in equation q is equal to any does not matter more, but for small value that is for plus 3.2 into 10 to the power minus 18 coulomb, that is for charge plus 3.2 into 10 to the minus 18 coulomb, the value of n in equation q is equal to any is very important. তো এইটা তুমি অ্যান্সারে লিখবে, তাহলে কোনো সমস্যা থাকবে না। তো ছাত্ররা, তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে, স্কিপ করবে না। ভিডিওটা দেখার পর যদি মনে হয় যে কোনো অ্যান্সার স্যার আমাদের একটু বলে দিন, লিখতে অসুবিধা হচ্ছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু অ্যান্সার তোমাদের অবশ্যই শিখিয়ে দেবো বা বলে দেবো কীভাবে অ্যান্সারটা লিখতে হবে। তুমি বলো, তোমরা অবশ্যই বলো যে কোন অ্যান্সারটা তোমাদের লিখিয়ে দিতে হবে বা একটু গুছিয়ে বলে দিতে হবে, সেক্ষেত্রে আমি সেটা বলে দেবো। যাই হোক, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন 1.5, when a glass rod is rubbed with silk cloth, charges appear on both. A similar phenomena is observed with many other pairs of bodies. Explain how this observation is consistent with the law of conservation of charge. তো স্টুডেন্টস, এখানে যেটা বলা আছে যে তোমার কাছে একটা গ্লাস রড আছে, তো আমরা একটা গ্লাস রড আঁকি, আর একটা সিল্ক রয়েছে, তো আমরা একটা সিল্ক আঁকলাম, সিল্কের কাপড়ের টুকরো আঁকলাম। এবার বলেছে এই দুটোকে রাব করা হয়েছে। তো রাব করা হলে কী হবে বন্ধুরা, তোমরা সকলেই জানো যে এই গ্লাস রডের মধ্যে প্লাস চার্জ চলে আসবে আর সিল্কের মধ্যে কিন্তু মাইনাস চার্জ চলে আসবে, রাইট? কী করে হবে না, গ্লাস রড থেকে ইলেকট্রন সিল্কের মধ্যে চলে আসবে, ঠিক আছে, ফলে সিল্কটা মাইনাস চার্জ ডেভেলপ করে যাবে। এইবারে দেখো এই গ্লাস রড যটা ইলেকট্রন ছাড়বে, যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে গ্লাস রডে +1 আর চার্জ চলে আসবে, আর রেশমটায় বা সিল্কটায় -1 চার্জ চলে। যদি দুটো ছেড়ে দেয় তাহলে এখানে দুটো পজিটিভ চার্জ, আর এখানে কিন্তু দুটো নেগেটিভ চার্জ এবার পড়ে যাবে, রাইট? এটা যদি তিনটে ছাড়ে তাহলে এর মাথায় তিনটে চার্জ পজিটিভ আসবে, এখানে তিনটে, অর্থাৎ যদি তিনটে ছেড়ে দেয় তাহলে এখানে এর চার্জ হবে -3e মানে সিল্কের, আর গ্লাস রডের চার্জ হয়ে যাবে
+3, তার মানে যতগুলো ইলেকট্রন গ্লাস রিলিজ করবে ঠিক ততগুলো ইলেকট্রনই সিল্কটা অ্যাকসেপ্ট করবে, তাই না? তো যখন এদের মধ্যে কোনো রকম ফ্রিকশন করা হয়নি তখন কী অবস্থা ছিল? তখন কি ছিল? তখন এই গ্লাস রড আর সিল্ক তার মধ্যে কোনো চার্জ, গ্লাস রডেও কোনো চার্জ ছিল না, সিল্কেও চার্জ ছিল না। টোটাল চার্জ কত ছিল? টোটাল চার্জ ছিল 0। এবার এদের মধ্যে রাবিং হয়েছে। আফটার রাবিং ব্যাপারটা এরকম হয়েছে। আফটার রাবিং দেখো গ্লাস রডের মধ্যে +3 চার্জ ডেভেলপ করেছে আর সিল্কের মধ্যে -3 চার্জ ডেভেলপ করেছে। তাহলে এখন টোটাল চার্জ কত আছে? এখনও কিন্তু দেখো টোটাল চার্জ আছে 0। তার মানে চার্জটা কনজার্ভ রয়েছে। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা তুমি বুঝতে পারলে। তার মানে এটা খুব ভালোভাবেই কনসিস্টেন্ট উইথ দ্য ল অফ কনজারভেশন অফ চার্জ। আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। 1.6 বলছে 4 পয়েন্ট চার্জ কিউএ, কিউবি, কিউসি, কিউডি বলে 4টে চার্জের ভ্যালু দেওয়া আছে এবং বলা আছে যে এই 4টে চার্জ একটা স্কোয়ারের 4টে কোণায় রয়েছে। তো এটা প্রশ্ন করা হচ্ছে স্কোয়ারের 4টে কোণায় রয়েছে। তো আমরা স্কোয়ারটার নাম হচ্ছে ABCD এবং সাইড হচ্ছে 10 সেমি। বলছে হোয়াট ইজ দ্য ফোর্স অন দ্য চার্জ অফ +1 মাইক্রোকুলম প্লেসড অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্কোয়ার। তো স্কোয়ারের সেন্টারে যদি +1 কুলম চার্জ আমি রেখে দিই তাহলে কত ফোর্স অ্যাপ্লাই। তো এই হচ্ছে আমাদের স্কোয়ার। স্কোয়ারের এইটাতে আছে 2 মাইক্রোকুলম চার্জ আছে, আমি 2 লিখছি খালি, ঠিক আছে। ও সরি, মনে করো এখানে 2 মাইক্রোকুলম চার্জ আছে। আচ্ছা, বিতে আছে -5 মাইক্রোকুলম, আমি খালি -5 লিখছি, আই এম রাইটিং অনলি -5। ওকে, আচ্ছা, সি পয়েন্টে আবার 2 মাইক্রোকুলম চার্জ আছে, রাইট। আচ্ছা, আর ডি পয়েন্টে -5 মাইক্রোকুলম চার্জ আছে। এবার ওরা জিজ্ঞাসা করেছে যে এই যে স্কোয়ারটা, স্কোয়ারের প্রত্যেকটা সাইড বলে দেওয়া আছে 10 সেমি, 10 সেমি লিখলাম আমি এখানে, সাইড হচ্ছে 10 সেমি, রাইট। আচ্ছা, ওরা জিজ্ঞাসা করছে স্কোয়ারের সেন্টার যদি +1 মাইক্রোকুলম চার্জ আমি রেখে দিই, সেন্টার মানে এই জায়গাটা, তো এই হচ্ছে আমাদের সেন্টারে মনে করলাম কিউ চার্জ রয়েছে, কিউ এর ভ্যালু হচ্ছে যেটা বলে দেওয়া আছে যে 1 মাইক্রোকুলম চার্জ এখানে প্লেস করা আছে। তো এই চার্জের উপর কত ফোর্স অ্যাপ্লাই হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো বন্ধুরা, এখানে +2 কুলম চার্জ যেটা রয়েছে, এই কিউ কুলমকে রিপেল করবে কোন দিকে? এই দিকে রিপেল করবে। আবার এই যে চার্জ রয়েছে এও কিন্তু এই +কিউ কুলম চার্জটাকে কিন্তু ঠিক অপোজিটে রিপেল করবে, রাইট। একই ফোর্সে রিপেল করবে, কারণ এই দুটো চার্জের ভ্যালু সেম আছে আর এই দুটো ডিস্টেন্সও সেম আছে। এইখান থেকে এই ডিস্টেন্স আর এইখান থেকে এই ডিস্টেন্স, দুটো ডিস্টেন্সও সেম আছে। ডিস্টেন্স সেম আছে, চার্জের ভ্যালু সেম আছে, অর্থাৎ রিপেল করার যে ফোর্স সেইটিও সেম হবে। অর্থাৎ এইটা আর এইটার জন্য কোনো নেট রিপালশন কিছু থাকলো না। আবার দেখো -5 কুলম ও অ্যাট্রাক্ট করবে এদিকে, ও এদিক বরাবর অ্যাট্রাক্ট করবে, আর এই -5 কুলমটাও কিন্তু +1 মাইক্রোকুলমকে মানে কিউকে উল্টো দিকে অ্যাট্রাক্ট করবে। দুটো অ্যাট্রাকশন দেখো একদম ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে, এখানেও তাই। তো আর টোটাল কোনো ফোর্সই এখানে কিন্তু কাজ করছে না। তো টোটাল ফোর্স এখানে আসবে, অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে 0, রাইট। তো আশা করি বুঝতে পারলে। আমরা নেক্সট প্রবলেম মুভ করছি। নেক্সট কোশ্চেন খুব ইন্টারেস্টিং কোশ্চেন, বলছে অ্যান ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড লাইন ইজ কন্টিনিউয়াস কার্ভ। দেখো পড়ো ভালো করে। অ্যান ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড লাইন ইজ আ কন্টিনিউয়াস কার্ভ, দ্যাট ইজ এ ফিল্ড লাইন ক্যানট হ্যাভ সাডেন ব্রেক, ওয়াই নট? বলতে চাইছে যে ইলেকট্রোস্ট্যাটিক যে ফিল্ড লাইন্স হয় সেগুলো কন্টিনিউয়াস কার্ভ হয়, তার মানে ফিল্ড লাইন কখনো সাডেন ব্রেক থাকতে পারে না। এটা কেন ব্রেক থাকতে পারে না? ফিল্ড লাইন কেন ব্রেক হতে পারে না? তো আমরা আলোচনা করে নিই ফিল্ড লাইন কেন ব্রেক হতে পারে। ছাত্ররা দেখো, ধরো এটা একটা পজিটিভ চার্জ আর এটা হচ্ছে একটা নেগেটিভ চার্জ, তো এর ফিল্ড লাইন্সগুলো কীরকম হয় তোমরা জানো? ফিল্ড লাইন্স এইরকম হয়।
রাইট? এবার এরমভাবে হবে, এই বেরিয়ে যাবে, এদিকে চলে আসবে, এদিকে কিন্তু ফিল্ড লাইনকে এন্টার করে, রাইট? এই হচ্ছে ফিল্ড লাইন্স। তো এখানে কোশ্চেন করা হচ্ছে যে ফিল্ড লাইনগুলো কখনো ব্রেক করতে পারে না। তার মানে ফিল্ড লাইন ধরো এইখানটা এরকম মুছে গেল, হ্যাঁ, এটা কখনো হতে পারে না, বা এইখানটা মুছে গেল, বা এখানটা নেই, এই ব্রেক হয়ে গেছে, এটা কখনো হবে না কেন, এটা প্রশ্ন করা হয়েছে। তো বন্ধুরা একটু ভেবে দেখো, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো অ্যাকচুয়ালি কী? ইলেকট্রিক ফিল্ড লাইন্স মানে হচ্ছে যে তুমি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে একটা ইউনিট পজিটিভ চার্জকে ছেড়ে দিয়েছো, মনে করো একটা ইউনিট পজিটিভ চার্জকে ছেড়ে দিয়েছো, এখানে একটা ইউনিট পজিটিভ চার্জকে ছেড়ে দিয়েছো। সেই ইউনিট পজিটিভ চার্জটা যে রাস্তা দিয়ে যাবে, সেই যে ট্র্যাজেক্টরিটা বা সেই লোকাসটা হচ্ছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, রাইট? তাই তো? তো তুমি দেখো কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে তুমি যদি একটা পজিটিভ চার্জকে ছেড়ে দাও, ও কিন্তু একটা কন্টিনিউয়াস পাথেই যাবে, ও একটা কন্টিনিউয়াস পথে যাবে। মনে করো একটা ইলেকট্রিক চার্জ তুমি এখানে এটাকে ছেড়ে দিয়েছো, ও কী করবে? ও কিন্তু এখান থেকে শুরু করে ঠিক এই রাস্তায় গিয়ে এইখানে এই দিক বরাবর ইউনিট পজিটিভ চার্জ, ও কিন্তু এই দিক, মানে ওর রাস্তাটা অ্যাকচুয়ালি এরকম, ও কন্টিনিউয়াস পথ ফলো করবে। তো এখন তোমরা বলো স্যার তাহলে এই জায়গাটায় ধরো ব্রেক লাইন্স ব্রেক করে দিয়েছি আমি, তাহলে একটা পজিটিভ চার্জ ধরো এখানে ছেড়েছো তুমি, ধরো একটা পজিটিভ চার্জ এই জায়গাটায় তুমি ছেড়ে দিয়েছো, তাহলে পজিটিভ চার্জে স্যার এই এতটা আসবে, এই তারপর কি জাম্প করবে এখান থেকে, জাম্প করে কি এখানে যাবে? এটা তো হবে না, একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে জাম্প করতে যাবে না, এটা কন্টিনিউয়াস পাথও ফলো করে। তাহলে যদি গ্যাপ হতো তাহলে কী হতো, চার্জগুলো কন্টিনিউয়াস পাথ ফলো করা এই ব্যাপারটা কিন্তু মিথ্যে হয়ে যেত। কিন্তু চার্জ, এটা ইউনিট পজিটিভ চার্জ, ও তো সবসময় এটা কন্টিনিউয়াস চার্জই ফলো করবে, তাই না? অর্থাৎ লাইন্স অফ ফোর্সগুলো কখনো ব্রেক করতে পারে না, রাইট? তো এইবারে তুমি বলছো স্যার সবই বুঝলাম, আমার স্যার অ্যান্সারটা কী হবে, আমি কী করে লিখবো, তাই না? আমি অ্যান্সারটা কী করে লিখবো স্যার, এটা তো বুঝিয়ে দিন। তো অ্যান্সারটা কী লিখবে আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। স্টুডেন্টস তোমরা লেখো, দ্য field line cannot have sudden break because charges move continuously and does not jump from a point to another point. তো এটাই অ্যান্সার লিখতে হবে তোমরা। তো আরেকটু ব্যাপারটা বুঝে নাও, ধরো এটা প্লাস চার্জ রয়েছে, এটা মাইনাস চার্জ রয়েছে, এবার চার্জটা এখান থেকে এতটা গেলো, তারপর আর এখানে লাইন্স অফ এখানে গেলো, এই লাইন্স অফ ফোর্সটা ধরো এখান থেকে গিয়ে এখানটা মাঝখানটা ধরো এই জায়গাটা গ্যাপ রয়েছে। তার মানে কি, তার মানে চার্জ যদি একটা ইউনিট পজিটিভ চার্জকে আমি এই লাইনে ছেড়ে দিই, এই জায়গাটা এই লাইন বরাবর যদি আমি ছেড়ে দিই এই লাইনটায়, তাহলে চার্জটা কি এইখান থেকে এতটা পর্যন্ত যাবে, তাহলে তারপরে এই জায়গাটায় চার্জটা কী করে আসবে, এই জায়গাটাতে চার্জটা আসছেটা কী করে আসবে? যদি কোনো লাইন্স অফ ফোর্স নাই থাকে তাহলে কোন রাস্তায় ওখানে গেল? কোনো রাস্তা ছেড়ে জাম্প করেও তা যেতে পারে না, তাই না? তো সেই জন্যই ফিল্ড লাইন্সটা কখনো ব্রেক করবে না, ফিল্ড লাইন্সটা এরকম যেমন গেছে এই গিয়ে কন্টিনিউয়াসলি এখান থেকে এখানে আসবে। তো আশা করি তোমরা অ্যান্সারটা বুঝতে পারলে, আর যেটা আমি বললাম সেটা লিখলেই যথেষ্ট। তো বন্ধুরা আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন রয়েছে 1.7-এর বি, এক্সপ্লেন হোয়াই টু ফিল্ড লাইন্স নেভার ক্রস ইচ আদার অ্যাট এনি পয়েন্ট। তো বন্ধুরা আমরা ধরে নিচ্ছি যে ফিল্ড লাইনগুলো ক্রস করে গেছে, ধরো এই একটা ফিল্ড লাইন, এই একটা ফিল্ড লাইন এবং এই একটা ফিল্ড লাইন, এটা ক্রস করে গেছে কোন পয়েন্টটা, না মনে করে পয়েন্টের নাম পি, এই ফিল্ড লাইনটা 1 নম্বর, এই ফিল্ড লাইনটার আমরা 2 দিচ্ছি। তাহলে বন্ধুরা ফর 1 নম্বর ফিল্ড মানে 1 নম্বর যে ফিল্ড লাইন্সটা রয়েছে, তার জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান কী হবে, এখানে ট্যানজেন্ট টানবে একটা, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান। আবার যদি 2 নম্বর লাইন্স অফ ফোর্সটা ভাবি, তাহলে পিতে ডাইরেকশান কোনটা হবে, এদিকে হবে। যদি ট্যানজেন্ট টানি, মানে আমি যদি এই পয়েন্টে কার্ভ নাম্বার 2 এর জন্য যদি ট্যানজেন্ট টানি, ট্যানজেন্টে কীরকম হবে, ট্যানজেন্টটা হবে এই, মানে এইদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, রাইট? তো দেখো একটাই পয়েন্ট পি, এই পয়েন্ট তো একটাই, তাহলে এই পি পয়েন্টে কী করে
দুখানা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন থাকতে পারে, এই একটা ডাইরেকশন, এই একটা ডাইরেকশন, দুটো ডাইরেকশন কী করে থাকতে পারে? তো এটা তো সম্ভব না। তাই কখনো লাইন্স অফ ফোর্সগুলো কখনো ইন্টারসেক্ট করে না। এটা আশা করি তোমরা বুঝতে পারলে। তো এটাকে তুমি কী করে লিখবে? তুমি লিখবে যে, লেখো, আমি বলছি, লাইন্স অফ ফোর্স ক্যানট ইন্টারসেক্ট ইচ আদার, সে লাইন্স অফ ফোর্স intersect at point P বলে ডায়াগ্রামটা এঁকে দেবে। Now at P for lines of force number 1 we have direction along E1 বলে এখানে E1 দিয়ে দেবে, and for lines of force number 2 at point P we have direction along E2 বলে এখানে E2 লাইন দিয়ে দেবে। Now we see that at point P we have two different directions E1 and E2, but we know at a point there cannot be different 2 or 3 direction at a point. We know that direction is same and unique for a point in an electric field. তো এইটা লিখলে পরে তোমার অ্যান্সার হয়ে যাবে। আমার অ্যান্সারগুলো তোমরা ভিডিও পজ করে বারবার শুনে তোমরা খাতায় লিখে নিও। যাই হোক, আমরা পরের কোশ্চেনে মুভ করছি। পরের কোশ্চেনটা বলা হচ্ছে 2 পয়েন্ট চার্জ QA and QB, QA 3 microcoulomb and QB -3 microcoulomb located at 20 cm apart in vacuum. What is electric field at the midpoint of O at the line AB joining to the two charges? So এটা খুবই সিম্পল কোশ্চেন। একটা QA চার্জ রয়েছে আর একটা QB চার্জ রয়েছে, দুটো চার্জের ভ্যালু সেম আছে, একটা প্লাস, একটা পজিটিভ, একটা নেগেটিভ চার্জ আছে। এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, ঠিক আছে। এদের মধ্যে ডিস্টেন্স বলে দেওয়া আছে 20। তো মিড পয়েন্টে জানতে চাইছি ইলেকট্রিক ফিল্ড কত। তো মিড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড খুবই সহজ ব্যাপার। মিড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কী হবে? এই এতে যে পয়েন্ট আছে, এতে যে চার্জটা আছে তার জন্য এদিকে একটা, এদিক বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড দেখতে পাবো, মনে করলাম সেটা ই। আর বিতে যে চার্জ রয়েছে তার জন্য এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, সেটাও কিন্তু ই হবে, যেহেতু দুটো চার্জের ভ্যালু সেম এবং দুটো চার্জ থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা একই। তো এটা যদি ই হয়, আগেরটা ই হবে, তো টোটাল চার্জ হবে 2E, রাইট। এবং ই এর ভ্যালু আমরা জানি, ই এর ভ্যালু আমরা বসিয়ে দেবো 1/1। তোমরা জানো ই এর ভ্যালু হচ্ছে 1/4πε0 Q/r², যেখানে আর হচ্ছে গিয়ে 20 সেমি বলা আছে। তো এটা 20 সেমি তো হবে না, যেহেতু মিড পয়েন্ট বলেছে, তাহলে 10 সেমি তো হবে না, 10 টু দি পাওয়ার সেমি তো হবে না, ওটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। তো 10কে যদি মিটারে কনভার্ট করে নিই, কী হবে? 10 × 10⁻², দ্যাট ইজ 10⁻1 মিটার। তো এই ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, হ্যাঁ, তাহলে খুব সহজেই আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু পেয়ে যাব। মানে ই এর ভ্যালুটা বসিয়ে দিলাম, তারপরে এখানে 2E হচ্ছে আমাদের ভ্যালু, তো 2 × E করলে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু পেয়ে যাব। তোমরা ভ্যালুগুলো পুট করো এবং পুট করে আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারটা লিখে পাঠাও। নেক্সট এটার একটা পার্ট রয়েছে, পার্টটা হচ্ছে ইফ দ্য নেগেটিভ চার্জ অফ ম্যাগনিটিউড 1.5 × -9 coulomb is placed at this point, what is force experienced by the charge? এটাও খুবই সহজ প্রশ্ন। এখানে বলেছে যে পয়েন্টটা ফিল্ড বার করতে দিয়েছে, সেই পয়েন্টে যদি একটা নেগেটিভ চার্জ থাকতো, নেগেটিভ চার্জটার ভ্যালু তোমার বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 1.5 ন্যানোকুলম। তাহলে সেখানে কত ফোর্স অ্যাপ্লাই হবে? এটাও খুব সিম্পল কোশ্চেন। এটা যদি নেগেটিভ এখানে চার্জ বসাও, তাহলে কী হবে? এই পজিটিভ চার্জটার জন্য অ্যাট্রাক্টেড হবে, আর নেগেটিভ চার্জটাকে এদিকে রিপেল করবে, তাহলে টোটাল ফোর্স হয়ে যাবে, যদি একটার জন্য এফ হয় তাহলে টোটাল ফোর্স হবে 2F। এইবারে 2F, এফের ভ্যালু তোমরা কী করে বার করবে? তোমরা খুবই সহজ, কিউ ইন্টু বলে যে চার্জটা তুমি দিয়েছো, এখানে যে চার্জটা বসিয়েছো সেই চার্জের ভ্যালুটা Q'/r² ইন্টু কে মানে 9 × 10⁹ বা 1/4πε0। এটা নিয়ে আমি বেশি বললাম না, এটা খুবই সহজ প্রশ্ন, এটা তোমরা নিজেরাই পেরে যাবে। তো আগে যে প্রবলেম আলোচনা করলাম সেটা যদি দেখো, এটা তোমরা নিজেরা করতে পারবে। তো নেক্সট প্রবলেম আমরা যাচ্ছি। তো বন্ধুরা, নেক্সট কোশ্চেন দিয়েছে, আমরা দেখে নিই কী কোশ্চেনটা দিয়েছে। বলছে যে সিস্টেম হ্যাজ টু চার্জ QA = বলে একটা চার্জের ভ্যালু বলে দেওয়া আছে, আবার QB বলে আর একটা চার্জের ভ্যালু বলে দেওয়া আছে। দেখো, দুটো চার্জ আনলাইক চার্জ বলে দেওয়া আছে।
তো দুটো আনলাইক চার্জ বলে দেওয়া আছে, প্লাস আর মাইনাসের চার্জ দেওয়া আছে, তাদের কোঅর্ডিনেটগুলো পর্যন্ত বলে দেওয়া আছে, ঠিক আছে। এবার জানতে চাইছে যে ডাইপোল মোমেন্ট কত হবে। খুব সিম্পল কোশ্চেন, খুব সোজা কোশ্চেন, না পারার কোনো কারণই নেই। তো আমরা চলো আলোচনা করে নিই। তো যেখানে ভ্যালুটা বলা আছে দেখো খেয়াল করে, ভ্যালুটা কত বলা আছে, 2.5 × 10⁻⁻7, এটা কিউ এর ভ্যালু। এবং ওরা যেভাবে লোকেটেড আছে সেটাও বলে দেওয়া আছে। তো অ্যাক্সিসগুলো আমরা যদি টেনে নিই, এটা এটা অ্যাক্সিস, হ্যাঁ। তো এক্স ওয়াই জেড, তো স্থানাঙ্কটা বলে দেওয়া আছে, খেয়াল করে দেখো। একটার কোঅর্ডিনেট বলে দেওয়া আছে 0 0 -15, আর একটা 0 0 +15, 0 0 -15, 0 0 +15। তো এখানে মনে করো এইটার এখান থেকে এইটার কোঅর্ডিনেট হচ্ছে 0 0 -15, ঠিক আছে, 0 0 মাইনাস, আমি আর কোঅর্ডিনেট লিখছি না, রাইট। তো আর এখানে আছে 0 0 +15, ঠিক আছে। এবং যে চার্জগুলো আছে, তো এখানে আছে -Q চার্জ, আর এখানে আছে +Q চার্জ, রাইট, লিখে দিলাম। তো এই হয়ে গেল চার্জের ডিস্টেন্স তোমরা জেনে গেলে, QA আর QB +Q চার্জ। তো এবার এদের মধ্যে ডিস্টেন্সটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। ডিস্টেন্সটা এর কোঅর্ডিনেটগুলো যদি দেখো তাহলে ডিস্টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। কোঅর্ডিনেট হচ্ছে 0 0 -15, আর এটা হচ্ছে 0 0 +15। তার মানে এই গোটার ডিস্টেন্সটা হচ্ছে, এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে 30 সেন্টিমিটারে আছে, রাইট। তাহলে 30 পেয়ে গেলাম। এইবারে আর অঙ্ক আর কী থাকলো, অঙ্ক তো কিছু রইলো না। অঙ্ক এবার তুমি জানো যে ডাইপোল মোমেন্ট P = আমরা জানি Q × টোটাল লেন্থ L। তো কিউ এর ভ্যালু আর এল এর ভ্যালু তোমরা বসিয়ে দাও। অবশ্যই এল এর ভ্যালুটা 30 সেন্টিমিটারটাকে অবশ্যই মিটারে কনভার্ট করবে, 30 × 10⁻² বসিয়ে দেবে। আর চার্জের ভ্যালু তোমরা দেওয়াই আছে 2.5 × 10⁻7 কুলম। দুটো বসালে পরে তোমরা ডাইপোল মোমেন্টের ভ্যালু পেয়ে যাবে। খুব সিম্পল অঙ্ক, এটা অসুবিধা নেই। এবং ডাইরেকশান কী হবে, ডাইরেকশান মাইনাস থেকে প্লাসের দিকে ডাইরেকশান হয়। তো ডাইপোল মোমেন্টের ডাইরেকশান হবে এইদিকে, অর্থাৎ এটা তোমার হবে -J ক্যাপ, -K ক্যাপ, তোমার অ্যান্সার হবে, রাইট। এটা হচ্ছে ডাইপোল মোমেন্টের ডাইরেকশান। তো এটা খুবই সোজা অঙ্ক। নেক্সট অঙ্কে আমরা মুভ করছি স্টুডেন্টস। এরপরে 1.10 যে প্রবলেমটা রয়েছে সেটা দেখে নিই আমরা। তো এখানে আরেকটা সিম্পল অঙ্ক রয়েছে। এখানে একটা ডাইপোল মোমেন্ট বলে দেওয়া আছে, একটা ডাইপোলের, সেটা P = বলে দেওয়া আছে 4 × 10⁻⁹ কুলম্ব মিটার। এটা ডাইপোল মোমেন্টের ভ্যালু বলে দেওয়া আছে। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুও বলে দেওয়া আছে। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে 5 × 10⁴ নিউটন/মিটার। আর এটাও বলে দেওয়া আছে যে ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এই অ্যাঙ্গেলও আছে যে an electric dipole with dipole moment 4 × 10⁻⁹ coulomb meter is aligned at 30 degree with the direction of uniform electric field of magnitude, বলে ম্যাগনিটিউডটা বলে দেওয়া, মানে এদের মধ্যে অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে টর্ক জানতে চেয়েছে। তো খুব সোজা, PE sin θ, এটা যে আমাদের ফর্মুলা। পি এর ভ্যালু এর ভ্যালু বসো, বা sin θ, থিটার ভ্যালুটা 30 ডিগ্রি বসিয়ে দাও। তারপর দেখো কত আসছে, কমেন্টে জানাও যে কত এসছে তোমাদের। তো আমরা নেক্সট অঙ্কে মুভ করছি। তো এখানে যেটা বলা হচ্ছে, এ পলিথিন পিস রাবড উইথ উল ইজ ফাউন্ড টু হ্যাভ নেগেটিভ চার্জ, মানে পলিথিনটার মধ্যে নেগেটিভ চার্জ চলে এসছে। পলিথিন পিসের সাথে রাবড উইথ উল নেগেটিভ চার্জ চলে এসছে, হ্যাভ এ নেগেটিভ চার্জ বলে চার্জের ভ্যালু দেওয়া আছে। এস্টিমেট দ্য নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড ফ্রম হুইচ টু হুইচ, ইফ is there a transfer of mass from the wool to polythene। এটা খুবই সোজা প্রবলেম। তোমাকে পলিথিন পিস রাব করার কথা বলে দেওয়া আছে এখানে, এবং রাব করলে এটাও বলে দিয়েছে পলিথিন রাবড উইথ উল অ্যান্ড ফাউন্ড টু হ্যাভ নেগেটিভ চার্জ। তার পলিথিন পিসের নেগেটিভ চার্জ এসে গেছে। তো মনে করো এটা পলিথিনের একটা পিস যেটাকে তুমি রাবড করেছো। কী দিয়ে রাবড করেছো দেখো, বলা হচ্ছে রাবড উইথ উল। তো এটা মনে করো উলের একটা পিস,
এবার রাফট করেছো, পলিথিন পিসটা কী হয়ে গেছে, পলিথিন পিস রাফট উইথ উল ফাউন্ড টু হ্যাভ নেগেটিভ চার্জ, মানে পলিথিন পিসে কিন্তু নেগেটিভ চার্জ চলে এসেছে। তার মানে কী হয়েছে, এখান থেকে ইলেকট্রন এখানে ট্রান্সফার হয়েছে। কত ইলেকট্রন ট্রান্সফার হয়েছে আমরা জানি না, আমি বললাম এন নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার হয়ে গেছে। তাহলে কোয়ান্টাইজেশন অফ চার্জের অনুযায়ী আমরা নেগেটিভ চার্জ যেটা হয়েছে 3 ইন্টু মানে কিউ ইজিক্যাল টু বলছে 3 × 10⁻⁷, আমরা এই কিউ ইজিক্যাল টু নিই, এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, যেখানে কিউ এর জায়গায় তুমি বসাবে 3 × 10⁻⁷ কুলম, এনের জায়গায় এন, আর ইলেকট্রনের জায়গায় ইলেকট্রনের চার্জ বসাবে 1.6 × 10⁻⁹। তো এটা বসানোর পর এনের ভ্যালু তোমরা সহজেই ক্যালকুলেট করতে পারবে, কোনো ব্যাপার না। এনের ভ্যালু ক্যালকুলেট যখনই হয়ে যাবে তোমরা জেনে যাবে ইলেকট্রন কতগুলো ট্রান্সফার হয়েছে। এবার কোথা থেকে কোথায় ট্রান্সফার হয়েছে বোঝাই যাচ্ছে যে পজিটিভ হয়েছে সে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, আর যে নেগেটিভ হয়েছে সে ইলেকট্রন অ্যাচিভ করেছে। পলিথিন পিস নেগেটিভ হয়ে গেছে, তার মানে পলিথিন পিস ইলেকট্রনটা অ্যাচিভ করেছে, পলিথিন পিস ইলেকট্রনটাকে অ্যাচিভ করে নিয়েছে, মানে অ্যাকসেপ্ট করেছে। তো ইলেকট্রন যদি পলিথিন পিস অ্যাকসেপ্ট করে নেয়, তার মানে বুঝতে হবে ইলেকট্রন নেওয়ার ফলে ওর কিন্তু মাসটা বেড়ে গেছে, অর্থাৎ ট্রান্সফার হয়েছে মাস। কোথা থেকে কোথায় না, তোমার যে নেগেটিভ হয়েছে তাতে ট্রান্সফার হয়েছে পজিটিভ যেটা আছে সেখান থেকে। তার মানে এখানে নেগেটিভ হয়েছে কে, এখানে নেগেটিভ হয়েছে পলিথিন, তা পলিথিনে ট্রান্সফার হয়েছে ফ্রম হুইচ টু হুইচ বলতে হবে, ফ্রম উল টু পলিথিন ইলেকট্রন ইজ ট্রান্সফার্ড, ইলেকট্রনস আর ট্রান্সফার্ড। আচ্ছা, তার মানে আমাদের 1.11 এটাও কমপ্লিট করলাম। তো স্টুডেন্টস, এরপরে আমরা যে প্রবলেমটা মুভ করবো সেটা হচ্ছে 1.12। এখানে বলছে টু ইনসুলেটেড চার্জ কপার স্ফিয়ার এ অ্যান্ড বি হ্যাভ দেয়ার সেন্টার সেপারেটেড বাই এ ডিস্টেন্স 50 সেন্টিমিটার। 50 centimeter. What is the mutual force of electrostatic repulsion if the charge on each 6.5 × 10⁻⁷ coulomb? The radii of A and B are negligible compared to the distance of the separation. তো এই অঙ্ক একদমই সোজা অঙ্ক, সেখানে তোমার যেটা বলছে সিম্পল একটা অঙ্ক দিয়েছে, কিছুই না, আমাদের ডাইরেক্ট কুলম্বস ল অ্যাপ্লিকেশনের অঙ্ক। তো এটা কী করে করবে, প্রথমত এখানে অনেক কিছু বলা আছে লাস্ট লাইনগুলো, যে এ বি আর ডিস্টেন্স রেডি অফ এ বি আর নেগলিজিবল কম্পেয়ার টু দ্য ডিস্টেন্স অফ, মানে এই যে ডিস্টেন্স অফ সেপারেশন রয়েছে তার থেকে এই রেডিগুলো কম নেগলিজিবল, ছোটো ছোটো চার্জ। তাহলে এই চার্জগুলোকে পয়েন্ট চার্জ আমরা ধরতে পারি, পয়েন্ট চার্জ হলে আমরা কুলম্বস ল অ্যাপ্লাই করে দিতে পারবো, পয়েন্ট চার্জ না হলে তো অ্যাপ্লাই করতে পারি না কুলম্বস ল, তাহলে কুলম্বস ল অ্যাপ্লাই করে দেবো। কুলম্বস ল কী বলছে, ফোর্স ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 / R², এইটা হচ্ছে কুলম্বস ল। তো এখানে কুলম্বস লয়ে সবই বলে দেওয়া আছে, এটা যে পয়েন্ট চার্জ এটাও মোটামুটি যা ইনফরমেশান দেওয়া আছে সেখান থেকে বোঝা যাচ্ছে। তো আর কি বাকি রইলো, ডিস্টেন্সটা সেন্টিমিটারে বলে দেওয়া আছে, এটাকে ডিস্টেন্সটা আর 50 সেন্টিমিটার আছে, এটাকে 50 সেন্টিমিটার রাখলে তো হবে না, 50 × 10⁻2 মিটার, এটা কনভার্ট করে অঙ্কটা করে অবশ্যই অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে জানাও যে কত অ্যান্সার তোমাদের এলো। ঠিক আছে, খুব সিম্পল অঙ্ক, এটা তো কোনো ঝামেলা কিচ্ছু নেই। আচ্ছা, এরপরে রয়েছে হোয়াট ইজ দ্য ফোর্স অফ রিপালশন ইফ ইচ স্ফিয়ার চার্জ double the above amount and the distance between them is half. তো এখানে ডিস্টেন্স যদি চার্জগুলো ডাবলড হয়ে যায় তাহলে কী হবে, তাহলে এই Q1 আর Q2 দুটোরই যদি ডাবল হয় তাহলে এখানে একটা 4 বড় কোয়ান্টিটি চলে আসবে, আর যদি এটা যদি হাফ হয়ে যায় তাহলে এখানে R²/2, এটা স্কোয়ার হয়ে 4 হবে, তার তলে একটা 4 আসবে, এখানে আর একখানা 4 চলে আসবে, তাহলে 16 টাইম হয়ে যাচ্ছে। তো স্টুডেন্টস, আমরা চলে আসছি 1.13 নাম্বার কোশ্চেনে। সেখানে বলা হচ্ছে সাপোজ দ্য স্ফিয়ার এ অ্যান্ড বি ইন এক্সারসাইজ 1.12, মানে আগের এক্সারসাইজটার যে স্ফিয়ার দুটোর কথা ছিল, হ্যাভ আইডেন্টিক্যাল সাইজ
A third sphere of same size but uncharged is brought in contact with the first, then brought in contact with the second, and finally removed from both. What is the new force of repulsion between A and B? তো স্টুডেন্টস এখানে বলা হয়েছে কি দুটো স্ফিয়ার যেমন ছিল আগের প্রবলেমে, দুটো স্ফিয়ার তো আছেই, যেমন আমি বলছি এখানে দুটো স্ফিয়ার সেম সেম সাইজের স্ফিয়ার বলা হয়েছে। তো এটা একটা দুটো সেম সাইজের ধরো স্ফিয়ার, এদের মধ্যে কত চার্জ ছিল, যে চার্জটা ভ্যালু দেওয়া ছিল দেখো তোমরা দেওয়া ছিল, আমরা কিউই ধরে নিচ্ছি, দুটোতে একটা কিউ চার্জ ছিল আর একটা দেব 6.5 × 10⁻⁷ কুলম ভ্যালু দেওয়া ছিল, এবং এটা নেগেটিভ ছিল না পজিটিভ, দুটোই পজিটিভ আমাদের স্ফিয়ার ছিল। তো এটার মধ্যে কিউ চার্জই ছিল, ওর মধ্যে সেম চার্জ ছিল। এইবারে কী করা হয়েছে, আর এদের মধ্যে ডিস্টেন্সটাও ছিল সেটা বলে দেওয়া ছিল, এই ডিস্টেন্সটা r=50 সেন্টিমিটার বলে দেওয়া আছে। তো এখন আরেকটা স্ফিয়ার আছে একই সাইজের, থার্ড স্ফিয়ার, এটাকে একবার প্রথমটার সাথে টাচ করানো হলো। তো প্রথমটার সাথে যদি টাচ করানো হয় তাহলে কীরকম দেখতে হবে ব্যাপারটা, সেম এইভাবে টাচ করানো হলো। তো এই সেকেন্ড স্ফিয়ারটা কিন্তু কোনো চার্জ ছিল না, জিরো চার্জ ছিল। তাহলে আফটার টাচ করানোর পরে যেহেতু দুটোর একই সাইজ রয়েছে, যখনই টাচ করাবে তখন চার্জ দুটো না ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে। মানে এই কী হবে না, টোটাল চার্জ যেটা হবে সেটা কিন্তু হয়ে যাবে ইকুয়ালি ডিভাইড হয়ে গিয়ে তোমার দুটো স্পেয়ারের মধ্যেই Q/2 চার্জ চলে আসবে। অর্থাৎ যে এই যে স্ফিয়ারটা এর মধ্যে Q/2 চার্জ, মানে এই যে স্ফিয়ারটা এই স্ফিয়ারটায় চার্জ হয়ে যাবে Q/2, কিছু চার্জ নতুন স্ফিয়ারটা চলে যাবে। আর নতুন যে স্ফিয়ারটা এই স্ফিয়ারটার মধ্যেও কিন্তু Q/2 চার্জ চলে আসবে, মানে এই স্ফিয়ারটার মধ্যেও Q/2 চার্জ চলে আসবে। ঠিক আছে, তো এবার এই স্ফিয়ারটাকে নিয়ে সেকেন্ড স্ফিয়ারে টাচ করানো হয়েছে, এই স্ফিয়ারটাকে নিয়ে সেকেন্ড স্ফিয়ারে টাচ করানো হয়েছে, মানে এবার ওটাকে নিয়ে এইটায় টাচ করানো হলো। ঠিক আছে, তো টাচ করে দিয়েছি, মনে করো এইভাবে টাচ করানো আছে। তো এখানে কত চার্জ ছিল, এখানে কিন্তু Q/2 চার্জ ছিল। তাহলে এখন এদের মধ্যে যখন একই সেম সাইজের স্ফিয়ার যখন টাচ করানো হচ্ছে, তখন বন্ধুরা কী হবে, এখানে কিন্তু চার্জটা ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে। টোটাল চার্জ যা ছিল তার সেটাকে ইকুয়ালি ডিভাইড হয়। টোটাল চার্জ Q+Q/2, তাহলে তার মানে দুটোর মধ্যে চার্জ কত যাবে, Q+Q/2 /2। তো এটার অ্যান্সার তো বুঝতেই পারছো 3Q/4 অ্যান্সার আসবে, 3Q/4। তার মানে এইটার মধ্যে কত চার্জ চলে এলো এখন, 3Q/4, এই চার্জটা এর মধ্যে চলে এলো। তো এই হচ্ছে ফাইনাল অবস্থা। তাহলে এগুলো সব আমি মুছে দিচ্ছি। তাহলে এটা থাকলো আমাদের ফাইনালি এরকম অবস্থা দাঁড়ালো, রাইট। ফাইনালি আমার একটার মধ্যে চার্জ আছে কত, আমি ভালো করে লিখি, 3Q/4, আর একটার মধ্যে চার্জ আছে Q/2। তাহলে এমন অবস্থায় এদের মধ্যে রিপালসিভ ফোর্স কত হবে। তাহলে তোমরা জানো এর আর সব Q আর সবার ভ্যালু তো তোমরা জানো। তাহলে এবার তুমি রিপালসিভ ফোর্স F তোমরা যে কুলম্বস ল অ্যাপ্লাই করে দাও, 1/4πε0, হ্যাঁ, Q/2 multiplied by 3Q/4 and divided by r²। প্রত্যেকটার ভ্যালু তোমরা যদি পুট করে দাও তাহলে তোমরা এর অ্যান্সার পেয়ে যাবে, এবং তোমরা ভ্যালুগুলো পুট করে দেখো তোমার অ্যান্সার কত আসছে। আমি অ্যান্সারটা বলছি সেটার সাথে মিলছে নাকি চেক করো এবং কমেন্ট বক্সে জানো। নিয়ারলি বন্ধুরা এই অ্যান্সারটা আসবে তোমাদের 5.6 বা 5.7 মাঝামাঝি, 5 এরকমই ধরো কাছাকাছি, 5.7 কাছাকাছি, 5.7 × 10⁻² নিউটন। এটা আসছে কিনা তোমরা একটু দেখো ক্যালকুলেট করে, ঠিক আছে। তো আমরা এবার নেক্সট প্রবলেমে মুভ করি। নেক্সট আমাদের যে প্রবলেম রয়েছে 1.14, এখানে বলা হচ্ছে ফিগার 1.3-তে একটা শো দ্য ট্র্যাক অফ চার্জেস, 3টে চার্জের ট্র্যাক দেখানো আছে। এখানে ওই চার্জগুলোর সাইন জানতে চাইছে। যেমন ধরো এই 1 নম্বর চার্জটা কোন দিকে মুভ করে গেছে খেয়াল করে দেখো, 1 নম্বর চার্জ উপর দিকে মুভ করেছে, তার মানে উপর দিকে মুভ করেছে। এই দিকে মুভ করার অর্থ কী, এইভাবে যাওয়ার অর্থ হচ্ছে একে কেউ রিপেল করেছে, নেগেটিভ চার্জটা রিপেল করেছে। তার মানে 1 নম্বর চার্জটা আর পজিটিভ চার্জটা অ্যাট্রাক্ট করেছে। তার মানে 1 নম্বর চার্জটা কী হবে, নম্বর যদি Q1 হয়, 1 নম্বর চার্জ যদি Q1 লিখি আমরা, তাহলে এটা অবশ্যই এর নেচার হচ্ছে নেগেটিভই হবে।
আচ্ছা, নেক্সট 2 নম্বর চার্জ যেটা রয়েছে, খেয়াল করে দেখো 2 নম্বর চার্জটাও কিন্তু আস্তে আস্তে রিপেলড হয়েছে এইদিকে। তার মানে 2 নম্বর চার্জ যদি Q2 হয়, এটাও কিন্তু এটা নেগেটিভই হবে। 3 নম্বর চার্জের ক্ষেত্রে দেখো নেগেটিভ প্লেটের দিকে অ্যাট্রাক্টেড হয়েছে, তার মানে এ অবশ্যই পজিটিভ, আর পজিটিভ প্লেট থেকে রিপেলড হয়েছে, তার মানে অবশ্যই এটা একটা পজিটিভ চার্জ। তাহলে এটার নেচার হবে পজিটিভ, রাইট? এই হচ্ছে আমাদের কোনটা কি নেচার হবে সেটা তো বোঝা গেল। এরপরের কোশ্চেনটা করেছে যে কার চার্জ টু মাস রেশিওটা গ্রেটার। তো বন্ধুরা, এখানে চার্জ টু মাস রেশিও গ্রেটার সেটা জানতে গেলে তোমাকে দেখতে হবে কার উপরে ফোর্স অ্যাপ্লাই বেশি করা হয়েছে, তাই না? বা কোনটার ডিসপ্লেসমেন্ট বেশি হয়ে গেছে এটা দেখি। এখন সবচেয়ে এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, যে আমি একটু তোমাদের ফাঁকা জায়গায় করে দেখাচ্ছি। তো ধরা যাক বন্ধুরা, এখানে একটা চার্জ পার্টিকেলকে এইভাবে ছুঁড়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, এইভাবে ছুঁড়ে দিলে পজিটিভ, যদি এটা পজিটিভ চার্জ পার্টিকেল হয়, বা যে কোনো একটা চার্জ পার্টিকেল তুমি ধরে নিতে পারো, পজিটিভ বা নেগেটিভ, আমি এখানে পজিটিভ চার্জ পার্টিকেল ধরছি, তাহলে কী হবে, পার্টিকেলটা আস্তে আস্তে কিন্তু ডিফ্লেক্টেড হবে, মানে এইভাবে কিন্তু পার্টিকেলটা ডিফ্লেক্টেড হয়ে যাবে, রাইট? এইভাবে ডিফ্লেক্টেড হবে, ঠিক আছে? তো ডিফ্লেক্টেড হচ্ছে, আমি মনে করলাম যে কোনো একটা টাইমে পার্টিকেলটা এইখানটায় এলো এবং এর ডিফ্লেকশন হয়ে গেল কতটা, মনে করলাম এর ডিফ্লেকশন হয়ে গেছে, ধরো এইটা, এই ডিস্টেন্সটাকে আমরা ধরছি ওয়াই। তাহলে ডিফ্লেকশনটা কেন হলো? ডিফ্লেকশনটা হয়ে গেল এই দিকের ফোর্সটার জন্য। এদিকে একটা ফোর্স কাজ করছে, তাই না? এদিকে কিন্তু একটা ফোর্স কাজ করছে, সেই ফোর্সটা কত? সেই ফোর্সটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টু এই চার্জের ভ্যালু যদি কিউ হয়ে থাকে, তাহলে কিউ ইন্টু ই, চার্জ ইন্টু, এটা হচ্ছে সেই ফোর্সের ভ্যালুটা। তাহলে বন্ধুরা, এখানে এই ফোর্সের ভ্যালু যদি এটা হয়, তাহলে অ্যাক্সিলারেশন কত হবে? অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু টোটাল ফোর্স ডিভাইডেড বাই মাস, মানে কিউ ই ডিভাইডেড বাই এম হচ্ছে এর অ্যাক্সিলারেশন। তাহলে ওয়াই কত হবে? আমি ধরে নিচ্ছি যে এখানে আসতে টাইম লেগেছে টি, তাহলে ওয়াই মানে কতটা ডিফ্লেকশন হয়েছে ওয়াই ডিরেকশন, সেই ওয়াইয়ের ভ্যালু আসবে ওয়াই ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার। এইটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু আসবে। এবার যদি আমি এর ভ্যালুটা পুট করে দিই, তাহলে আমি কত পাচ্ছি? হাফ এর ভ্যালু আসছে কিউ বাই এম ইন্টু ই, খেয়াল করে দেখো, এর ভ্যালু বসিয়ে দিলাম, এবার টি স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু। ওয়াই মানে কিন্তু ডিফ্লেকশন, তার মানে ডিফ্লেকশন কার বেশি? যার এই চার্জ টু মাস রেশিওটা যার বেশি, তার কিন্তু ডিফ্লেকশন বেশি। তার মানে আমাদের আগের যে ফিগারটা ছিল বন্ধুরা, আগের ফিগারে আমরা ফিরে আসি। এইখানে দেখো, এই ফিগারে ডিফ্লেকশন সবচেয়ে বেশি হচ্ছে 3 নম্বর পার্টিকেলটা। তার মানে উইদাউট হেজিটেশন আমরা বলতে পারি 3 নম্বর চার্জেরই চার্জ টু মাস রেশিওটা সবচেয়ে বেশি হবে। তো এবার আমরা নেক্সট প্রবলেমে মুভ করি, 15 নম্বর প্রবলেম। তো ছাত্ররা দেখো, পরের যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমে, এই 1.15 প্রবলেমটা যে কনসিডার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু, তোমার ভ্যালু বলে দেওয়া আছে 3 × 10⁻³ আই ক্যাপ নিউটন পার কুলম। What is the flux of the field through a square of 10 centimeter of 10 centimeter on a side whose plane is parallel to yz plane? তো yz প্লেনের সাথে প্যারালাল আছে এর প্লেনটা। তো প্লেনটা তুমি একটা yz প্লেনের সাথে প্যারালাল প্লেন কত সেন্টিমিটার স্কোয়ার, খেয়াল করে দেখো, এখানে যে এরিয়াটা দেওয়া আছে 10 সেন্টিমিটার হচ্ছে স্কোয়ার। তো 10 সেন্টিমিটার যদি স্কোয়ার হয়, ওর কিন্তু একটা সাইড হয়ে যাচ্ছে, মিটারে কনভার্ট করো, 10 × 10⁻² করে দেবে, অর্থাৎ 10⁻1 হচ্ছে একটা সাইড মিটার। তো যথারীতি ওই স্কোয়ারটার এরিয়াটা কত হবে? এরিয়াটা হয়ে যাবে 10 × 10⁻1 স্কোয়ার, দ্যাট ইজ 10⁻² মিটার স্কোয়ার। এরিয়াটা হবে 10⁻² মিটার স্কোয়ার। যেহেতু সাইড হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার বলে 10/100 হচ্ছে মিটার, এবং তার মানে হয়ে যাচ্ছে 1/10, তার 0.1, সেটাকে যদি স্কোয়ার করো তাহলে মানে 0.01, ওইটাকে 10⁻² মিটার স্কোয়ারই আসছে এরিয়াটা। তো এই এরিয়াটাকে কোথায় রাখা আছে না, প্যারালাল টু yz প্লেন, yz প্লেনের সাথে প্যারালাল রয়েছে এরিয়াটা। হোয়াট ইজ দ্য ফ্লাক্স থ্রু দ্য সেম স্কোয়ার? হোয়াট ইজ দ্য ফ্লাক্স থ্রু দ্য সেম, প্রথম কোশ্চেনটা হোয়াট ইজ দ্য ফ্লাক্স থ্রু দ্য অফ দিস ফিল্ড থ্রু দ্য স্কোয়ার অফ 10 সেন্টিমিটার অন সাইড।
তো এইটা তো সহজ প্রশ্ন, যে 10 সেন্টিমিটারের যে এরিয়াটা সেটা ওয়াইজেড প্লেনের সাথে যেটা প্যারালাল আছে তার মধ্যে দিয়ে ফ্লাক্স কত যাবে। তো আমরা একটু ফিগারটা আঁকছি, দেখে নাও। এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত বলে দেওয়া আছে বন্ধুরা? ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বলে দেওয়া আছে আই ক্যাপ দিয়ে বলে দেওয়া আছে, মানে এরম বলা আছে ই ইজিক্যাল টু একটা ভ্যালু বলে দেওয়া আছে 3 × 10⁻³ আমরা এটাকে E0ই ধরছি। E0 ভ্যালু হচ্ছে তোমার যে ভ্যালুটা বলা আছে 3 × 10⁻³ তো E0 আই ক্যাপ বলা আছে তোমার ভ্যালুটা, ঠিক আছে। তো এইবারে যে স্কোয়ারের কথাটা এখানে বলে দেওয়া আছে ছাত্ররা, ওই স্কোয়ারের যে সাইডগুলো বলে দেওয়া আছে এবং স্কোয়ারের যে প্লেনটা ওয়াইজেড প্লেনের সাথে প্যারালাল, অর্থাৎ এখানে একটা প্লেন আছে যেটা ওয়াইজেড প্লেনের সাথে প্যারালাল। তো এখানে এই প্লেনটার কথা বলা হয়েছে, এই প্লেনের থ্রু দিয়ে কত ফ্লাক্স যাবে এটা জানতে যাওয়া হয়েছে। তো এটা পরিষ্কার এই যে প্লেনটা বা এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে যদি ভেক্টর ভাবে লিখতে চাই তাহলে আমরা কীভাবে লিখব? এরিয়া লিখব এ ইজিক্যাল টু, খেয়াল করে দেখো কী লিখছি আমি, এরিয়া এ ইকুয়াল টু, যদি ভেক্টরিক্যালি আমরা লিখতে চাই, এটা তো ভেক্টর, ইলেকট্রিক ফিল্ডটা ভেক্টর হবে, এটাকে একটা এরিয়া ভেক্টর লিখতে এ ইজ ইকুয়াল টু আমরা লিখবো A0 এবারে তার সাথে নর্মাল ভেক্টরটা আমরা লিখবো। এখানে দেখো নর্মাল ভেক্টর A0 নর্মাল কোনটা হবে? A0 ভেক্টরের নর্মাল তো এদিকেই হবে এবং এটা পরিষ্কার দেখা যাচ্ছে আই ক্যাপ হবে, তার মানে এটাকে আমরা লিখবো আই ক্যাপ। তো এখানে এরিয়াটাকেও কিন্তু ভেক্টরের হিসেবে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো যথারীতি আমরা কি করব, এবার অঙ্কটা সলভ করব কী করে? আমরা জানি যে ফ্লাক্স যে আসে, ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু, তোমরা সকলেই জানো ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে E.A ভেক্টর। তাহলে এখানে দেখো আর দুটোই আই ক্যাপ আছে, অর্থাৎ এর জাস্ট এর অ্যান্সার হবে ই এর ভ্যালুটা বসিয়ে দেবো E0 আর এর ভ্যালুটা বসাবো A0। দুটোর ভ্যালু আমরা বসিয়ে দেবো এবং সেটা দেখো তোমাদের ভ্যালু বলে দেওয়া আছে। ই এর ভ্যালু হচ্ছে 3 × 10⁻³ তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই 3 × 10⁻³ 3 × 10⁻³ আর এই যে এরিয়াটা রয়েছে তার ভ্যালু আমরা একটু আগে ক্যালকুলেট করে নিলাম, সেটা হচ্ছে 10⁻² মিটার স্কোয়ার। কারণ এরিয়ার প্রত্যেকটা সাইডকে বলে দেওয়া আছে 10 সেমি, আর প্রত্যেকটা সাইড যদি 10 সেমি হয়ে যায় তাহলে এটা মিটারে কনভার্ট করলে এটা হয়ে যাচ্ছে 10 × 10⁻², দ্যাট ইজ 10⁻1 মিটার। তাহলে এক একটা সাইড হয়ে যায় 10⁻1 মিটার হচ্ছে এক একটা সাইড। তাহলে এ কত আসবে? এ আসবে 10⁻1 এক একটা সাইড তার স্কোয়ার, দ্যাট ইজ 10⁻²। তাহলে এখানে নির্ধায় 10⁻² তুমি বসাবে। তাহলে দেখো পুরোটা এসআই সিস্টেমে হচ্ছে অঙ্কটা, তাহলে অসুবিধা কোথাও নেই। তো এখানে আমাদের অ্যান্সার কত চলে আসছে দেখো পরিষ্কার 30 চলে আসছে তোমার ফ্লাক্স। তো ফ্লাক্সের ইউনিট তোমরা সকলেই জানো, ফ্লাক্সের ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব, মানে নিউটন পার কুলম্ব ফিল্ডের ইউনিট। সেখানে একটা নিউটন পার কুলম্ব তো ফিল্ডের ইউনিট, তার সাথে এই এরিয়ার ইউনিটটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। তো আমরা ফ্লাক্স ডিটারমিন করে ফেললাম। নেক্সট কী কোশ্চেন আছে বন্ধুরা আমরা দেখে নিই। তো এখানে কোশ্চেনটা একটু বাড়ানো হয়েছে, হোয়াট ইজ দ্য ফ্লাক্স থ্রু দ্য সেম স্কোয়ার ইফ দ্য নর্মাল টু ইটস প্লেন মেক 60° অ্যাঙ্গেল উইথ দ্য এক্স অ্যাক্সিস। এইবারে দেখো কি বলা হয়েছে, এটাও বলে দিচ্ছি, দেখো ছবিটায় আমরা চলে আসি আবার। এইবারে এই বলা হচ্ছে সেম স্কোয়ারটা সেমই থাকবে, কিন্তু স্কোয়ারের যে নর্মাল সেটা কিন্তু এক্স অ্যাক্সিসে 60° অ্যাঙ্গেল করবে। অর্থাৎ ছবিটা কীরকম হবে? তো স্কোয়ারটা একটু বেঁকানো হয়ে গেছে, যার ফলে স্কোয়ারের যে নর্মাল সেটা কীরকম হয়ে গেছে, সেটা এক্স অ্যাক্সিসের সাথে 60° অ্যাঙ্গেল করে, মানে এই যে নর্মালটা স্কোয়ারের নর্মাল, এই নর্মালটা হয়ে গেছে, অ্যাঙ্গেলটা হয়ে গেছে এক্স অ্যাক্সিসে 60° অ্যাঙ্গেল হয়ে গেছে। এখন আমার অঙ্কটা কী করে হবে? এখন অঙ্কটা আমরা জানি যে ফ্লাক্স সহজ অঙ্ক, কিছুই না। ফ্লাক্স ইজিক্যাল টু তোমরা জানো যে ফ্লাক্স ইজিক্যাল টু হয় যে E.A এটা হয়। এবারে E.A মানে কি? E.A cos 60, E.A cos 60, তাই নয় কি? cos থিটা আর কি। তাহলে এখানে যেহেতু অ্যাঙ্গেলটা 60 বলে দেওয়া আছে, তাহলে এখানে E.A cos 60 তুমি বসাবে। এইবারে ভ্যালুগুলো তোমরা বসিয়ে দাও। এর ভ্যালু তো তোমরা জানতে, 3 × 10⁻, এর ভ্যালু তোমরা জানো
এর ভ্যালু হচ্ছে 10⁻⁻² মিটার স্কোয়ার, আর cos 60 ভ্যালু হচ্ছে হাফ। তো কিছুই না, আগের বার যে ভ্যালুটা এসেছিলো তার জাস্ট হাফ হবে এইবারের ভ্যালু, দ্যাট ইজ হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার 10⁻³ ছিল, সরি -3 নয়, 10⁻³ ছিল, এটা ভুল লিখেছি, 10⁻³ +3, তো 30 মানে 15 চলে আসছে, তো 15 নিউটন মিটার স্কোয়ার পার কুলম, এইটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবার আমরা নেক্সট প্রবলেম মুভ করি। নেক্সট কোশ্চেন ছাত্ররা দেখো, এখানে দেওয়া আছে 1.16, হোয়াট ইজ দ্য নেট ফ্লাক্স অফ দ্য ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অফ এক্সারসাইজ 1.15 মানে আগের অঙ্কটা, থ্রু আ কিউব অফ সাইড 20 সেন্টিমিটার ওরিয়েন্টেড সো দ্যাট ইটস ফেসেস আর প্যারালাল টু দ্য কোঅর্ডিনেট প্লেনস। এখানে জানতে চেয়েছে যে, এটা কিন্তু খুব সিম্পল একটা অঙ্ক, আমি এখানেই অঙ্কটা তোমাকে করে দিচ্ছি। দেখো বলছি যে, হোয়াট ইজ দ্য নেট ফ্লাক্স থ্রু দ্য ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, নেট ফ্লাক্স অফ দ্য ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থ্রু এ কিউব অফ সাইড 20 সেন্টিমিটার ওরিয়েন্টেড সো দ্যাট, মানে এরকম তোমার ছিল, এখানে আবার কিউব রয়েছে যার ফেসগুলো কোঅর্ডিনেট প্লেনের সাথে প্যারালাল। তার মানে ফেসগুলো কীরকম হবে, প্যারালাল, মানে তো ফেস এই ধরে নাও এরকম হয় ফেসগুলো প্যারালাল, মানে এই একটা ফেস, এই একটা ফেস, এই একটা ফেস, দেখো প্রত্যেকটা ফেসই কোঅর্ডিনেট যে প্লেনগুলো তার সাথে প্যারালাল রয়েছে, রাইট। তো এইবার এই 20 সেন্টিমিটার বলে দিয়েছে সাইড, নেট ফ্লাক্স জানতে চাইছে থ্রু দি হোল কিউব। এইবারে দেখো বন্ধুরা, নেট ফ্লাক্স কী করে নেট ফ্লাক্স আসবে, কারণ এখানে যত লাইন্স অফ ফোর্স ঢুকবে ঠিক ততগুলো লাইন্স অফ ফোর্স বেরিয়ে চলে যাবে, নয় কি? যতগুলো লাইন্স অফ ফোর্স ঢুকবে, আচ্ছা এটা এক্স অ্যাক্সিসের দিকে যেহেতু ছিল, হ্যাঁ, তো আমি বলতে পারি যতগুলো লাইন্স অফ ফোর্স এরকম ঢুকবে ততগুলো লাইন্স অফ ফোর্সে বেরিয়ে, যদি 10টা লাইন্স অফ ফোর্স ঢুকে 10টাই বেরিয়ে চলে যাবে, তাই না? তাহলে এখানে নেট ফ্লাক্স কত হবে? নেট ফ্লাক্স থাকবে না। নেট ফ্লাক্স কত হবে? নেট ফ্লাক্স ফ্লাই ইজ ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? এটা মনে রাখবে যে কোনো সারফেস বা কোনো একটা বদ্ধ সারফেস, কভার্ড এরিয়া, কোনো কভার্ড এরিয়ার থ্রু দিয়ে সবসময় নেট ফ্লাক্স শূন্যই হয়, যদি না এই এরিয়াটার মধ্যে বা এই বস্তুটার মধ্যে কোনো চার্জ এনক্লোজ থাকে। তো এখানে তো কোনো চার্জ এনক্লোজের কথা বলা হয়নি, অর্থাৎ এর মধ্যে কোনো চার্জ নেই, এর জাস্ট একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা আছে। তো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলে যতগুলো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ওর একটা ফেসে এন্টার করবে ঠিক ততগুলোই অপর ফেস থেকে বেরিয়ে চলে যাবে। তার মানে টোটাল নেট ফ্লাক্স এর মধ্যে 0 রয়েছে, যতটা ঢুকছে ততটাই বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ নেট ফ্লাক্স 0। এটা খুব ট্রিকি কোশ্চেন ছিল বন্ধুরা, সাবধানে উত্তর করা উচিত। 1.17 অঙ্কটা কী বলছে, কেয়ারফুল মেজারমেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট the surface of black box indicates that net outward flux through the surface of the box is বলে নেট ফ্লাক্সের ভ্যালু বলে দেওয়া আছে 8.0 × 10⁻³ নিউটন মিটার স্কোয়ার পার কুলম। হোয়াট ইজ দ্য নেট চার্জ ইনসাইড দ্য বক্স? খুব সিম্পল কোশ্চেন, গসের থিওরেম বলে দিয়েছে যে চার্জ এনক্লোজড, গসের থিওরেম বলে দিয়েছে যে চার্জ এনক্লোজড বা চার্জ এনক্লোজড কিউ যদি হয়, এটাই হচ্ছে টোটাল ফ্লাক্স। চার্জ এনক্লোজ বাই ইপসাইলন নট, এটাকে বলবো আমরা টোটাল ফ্লাক্স, গসের থিওরেম জল বলে দিয়েছে। এখানে টোটাল ফ্লাক্স বলে দেওয়া আছে, চার্জ কত এনক্লোজ আছে বার করতে হবে। তার মানে বুঝতেই পারছো যে চার্জ এনক্লোজ কিউ ইজ ইকুয়াল টু কী হতে চলেছে, চার্জ এনক্লোজ কিউ ইজ ইকুয়াল টু হবে ফাই ইন্টু ইপসাইলন নট, রাইট? একদম সিম্পল অঙ্ক। তো এইভাবে তুমি যদি ভ্যালু দুটো বসিয়ে দাও তাহলে এই চার্জের ভ্যালু চলে আসবে, ফাই ইজ ইকুয়াল টু আমরা জানি কিউ বাই ইপসাইলন নট। তো এইবার আমরা ভ্যালুগুলো যদি পুট করে দিই খুব সিম্পলি উত্তরটা চলে আসবে। তো ইপসাইলন নটের দেখো এখানে ফাইয়ের ভ্যালু তো বলে দেওয়া আছে, আর ইপসাইলন নটের ভ্যালু তোমরা জানো, সেটা তোমরা বসিয়ে দেবে। ইপসাইলনের ভ্যালু 8.85 ইন্টু 10⁻⁻12। তো এইটা যখনই বসিয়ে দেবে কিউ এর ভ্যালু তোমরা খেয়াল করে দেখবে কত আসছে। তোমরা দেখো ভিডিও পজ করে ক্যালকুলেট করে দেখো তোমার সাথে এই ভ্যালুটা মিলছে নাকি, 0.07 মাইক্রোকুলম, এই ভ্যালুটা আসছে কিনা তোমরা খেয়াল করে দেখো, এই ভ্যালুটা তোমার আসছে কিনা। খুব সিম্পল অঙ্কটা, কোনো সমস্যা কিচ্ছু নেই, কোনো রকম সমস্যা নেই। নেক্সট কোশ্চেন করছি, হোয়াট ইজ দ্য নেট চার্জ ইনসাইড দ্য বক্স ইফ
Next was what is the net charge inside the box if the net outer flux through the surface of the box were zero. তো প্রথম কোশ্চেনটা যেটা ছিল না, প্রথম আমরা এর অ্যান্সারটা করে ফেলেছি, হোয়াট ইজ দ্য নেট চার্জ ইনসাইড দ্য বক্সটা হয়ে গেছে আমাদের, বেরোলো এক্ষুনি। বি কোশ্চেন করেছে ইফ দ্য নেট আউট অফ ফ্লাক্স থ্রু দ্য সারফেস অফ দ্য বক্স ইজ ওয়ার জিরো, যদি জিরো হতো কুড ইউ কনক্লুড দ্যাট দেয়ার ওয়ার নো চার্জ ইনসাইড দ্য বক্স। দেখো এই বক্সটার যে রয়েছে, এই বক্সটার থ্রু দিয়ে নেট চার্জ যদি জিরো হয়, নেট ফ্লাক্স যদি জিরো হয়, নেট ফ্লাক্স জিরো অর্থ হচ্ছে কোনো ফ্লাক্স বেরোবে না, তাই তো? তো আমরা জানি যে নেট ফ্লাক্স হচ্ছে কিউ, চার্জ ইনক্লোজ করা যায় তাকে বলে নেট চার্জ। তার কিউটা তার মানে ইনক্লোজ, যদি কিউ না থাকে তাহলে নেট চার্জ জিরো হবে, এটা সাধারণভাবেই আমাদের এটা মনে হবে। কিন্তু বন্ধুরা এটা খেয়াল করে দেখো, যদি সেম অ্যামাউন্টের ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ থাকতো, কীরকম ব্যাপার না, এর ভিতরে ধরো রয়েছে একটু কালারটা চেঞ্জ করলে সুবিধা হবে, মনে করো মাইনাস কিউ চার্জ আছে আবার প্লাস কিউ চার্জ আছে, এর যদি চার্জ থাকতো তাহলে টোটাল চার্জ কত, জিরো, তাই না? কিন্তু ভিতরে তো চার্জ রয়েছে, তারা ইকুয়াল অ্যান্ড অপোজিট, তার ফলে এদের রেজাল্টেন্ট ফ্লাক্স কত হয়ে গেছে, জিরো হয়ে গেছে, কারণ এখানে টোটাল চার্জ যেটা রয়েছে সেটা কিউ মাইনাস কিউ, দ্যাট ইজ জিরো। ঠিক আছে, তার মানে যদি ফ্লাক্স নাও থাকে তাহলে কনক্লুড করা যায় না যে ওর মধ্যে কোনো চার্জই নেই, চার্জ আছে কিন্তু তারা ইকুয়াল অ্যান্ড অপোজিট, রাইট? তো আশা করি অ্যান্সারটা বুঝতে পারলে। তার মানে আমরা বলতে পারি যে ইট ক্যানট বি কনক্লুডেড দ্যাট দেয়ার ওয়ার নো চার্জেস ইনসাইড দ্য ব্লকস, ইট ক্যানট বি কনক্লুডেড, ওকে? মানে কনক্লুড করা যায় না যে চার্জ নেই। এটা হতেও পারে তখন, ইট মে অকার ইফ দেয়ার ইজ চার্জ and the charges are equal and opposite in nature. In this case, the net charge will be zero and the net outer flux will be zero. So we cannot conclude that if the flux is zero, the enclosed charge, there will be no enclosed charge inside the box. Okay, there will be charge, but they are in equal amount and opposite in nature. Next question আমরা মুভ করি। নেক্সট কোশ্চেন খুব ইন্টারেস্টিং কোশ্চেন, পয়েন্ট চার্জ। দেখো একটা ছবিটাও এখানে ফিগারটা দেওয়া আছে, খুব ভালো করে ফিগারটা দেখো। ফিগারটাতে দেখানো আছে যে একটা এরিয়া রয়েছে 10 সেমি তাদের সাইড, এরিয়াটা ঠিক মিড পয়েন্ট থেকে 5 সেন্টিমিটার ডিস্টেন্সে একটা চার্জ রাখা আছে, এবং এখানে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য স্কোয়ার। এ পয়েন্ট চার্জ প্লাস 10 মাইক্রোকুলম ইজ সিচুয়েটেড অ্যাট ডিস্টেন্স। দেখো এখানে একটা 10 মাইক্রোকুলমের চার্জ এখানে বলা আছে অ্যাট ডিস্টেন্স 5 সেন্টিমিটার ডাইরেক্টলি অ্যাবভ দ্য সেন্টার অফ দ্য স্কোয়ার অফ সাইড 10 সেন্টিমিটার অ্যাজ শোন ইন ফিগার। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ, এখানে দেখো এবার অনেকেই তোমরা চাইবে যে ফ্লাক্সটা এইভাবে বেরিয়ে যাবে, তো খুব বিপদ হবে এইভাবে ক্যালকুলেট করতে গেলে, ঠিক আছে? একটু বুদ্ধি খাটাতে হবে এখানে, কী করে ক্যালকুলেশনটা হবে একটু বুদ্ধি খাটাও। তো এই যে জিনিসটা রয়েছে, এই জিনিসটাকে একটু খেয়াল করে দেখো, তো আমরা এইভাবেও আঁকতে পারতাম, একটু খেয়াল করে দেখো, আমরা একটা অ্যাক্সিস একটা ড্র করছি, ফিগারটা দেখো, এই ঠিক মিড পয়েন্ট থেকে ঠিক যা সাইডগুলোর ভ্যালু তার ঠিক হাফ ডিস্টেন্সে এখানে একটা চার্জ রয়েছে। যদি এইগুলোর ভ্যালু 5 হয়ে থাকে, 10 হয়ে থাকে, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 5, রাইট? তো এই হচ্ছে ব্যাপার। আমরা এখানে একটা স্ট্রেট লাইন হালকা করে ড্র করতে পারি, এইখান থেকে মনে করো, তো একটা সবুজ কালারের চার্জ রয়েছে ওখানে, দেখো খেয়াল করে, ঠিক ওই সেন্টার থেকে, মানে এই যে সেন্টার, এই সেন্টার থেকে একদম হাফ ডিস্টেন্স, সাইডগুলো যা ডিস্টেন্স আর হাফ ডিস্টেন্সে রয়েছে। তো এখানে আমাকে বলতে হবে যে এই যে সারফেসটা রয়েছে বেগুনি কালার, এই সারফেসের থ্রু দিয়ে চার্জ ফ্লাক্স কত। তো এখানে আমি করব কি, আমি সারফেসটাকে একটু ঘিরে নিচ্ছি আমার সুবিধার্থে, মানে সারফেসটাকে ধরো আমি এভাবে ঘিরে নিচ্ছি, কীভাবে না, সারফেসটা আমি ঘিরে নিচ্ছি এইভাবে, আমি এভাবে সারফেসটা ঘিরতে পারি বন্ধুরা, দেখো এভাবে আমি একটা সারফেসটাকে
ঘিরে নিচ্ছি। তো বন্ধুরা আমরা এইভাবে সারফেসটাকে, এটা ইমাজিনারি অন্য সারফেস দিয়ে ঘিরে ফেললাম, একই রকম সারফেস দিয়ে চার্জটাকে আমরা ঘিরে ফেললাম। তাহলে কী ব্যাপারটা কীরকম দাঁড়ালো দেখো। তো চার্জটা এখন কোথায় রয়েছে? চার্জটা এই একদম মিড পয়েন্টে চার্জ রয়েছে, রাইট? এইভাবে চার্জটা রয়ে গেছে একদম মিড পয়েন্টে, আমাদের সকলের প্রিয় চার্জটা এইভাবে রয়েছে। তাহলে দেখো এখন টোটাল ফ্লাক্স কী হবে থ্রু দ্য হোল এরিয়া। একটাই কিন্তু এখানে এরিয়া রয়েছে, এই এরিয়াটা কিন্তু রাইট এরিয়া। এই এরিয়াটা থ্রু দিয়ে আমাকে বের করতে হবে। আমি এরকমই এরিয়া চারদিকে কল্পনা করে নিলাম, তাহলে টোটাল ফ্লাক্স কত আসছে দেখো। তাহলে তোমরা জানো টোটাল ফ্লাক্স আসবে ফাই ইজিক্যাল টু, টোটাল ফ্লাক্স হচ্ছে কিউ বাই ইপসাইলন নট। এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটাই টোটাল ফ্লাক্স আসবে। তো টোটাল এখানে প্লেন কটা আছে? টোটাল প্লেন 6টা প্লেন আছে। নাম্বার অফ প্লেন এখানে আছে 6টা, 6 হচ্ছে নাম্বার অফ প্লেন। তাহলে এক একটা প্লেনের থ্রু দিয়ে কত যাবে? যেহেতু ইউনিফর্ম ব্যাপারটা পুরোটাই, তার মানে এটা বলা যাচ্ছে যে এক একটা প্লেনের মধ্যে দিয়ে যাবে হচ্ছে, আমি একদম এখানে 6 দিয়ে ডিভাইড করে দেবো ব্যাপারটাকে। তাহলে এক একটা প্লেনের মধ্যে 6 দিয়ে 6 কিউ বাই 6 ইপসাইলন নট যাবে। তাহলে এক নম্বর যে প্লেনটা রয়েছে তার মধ্যে দিয়েও 6 বাই কিউ বাই 6 ইপসাইলন নট যাবে। এবার বাকি প্লেনগুলোকে তুমি মুছে দাও, তুমি অ্যান্সার পেয়ে গেছো, রাইট? তুমি অ্যান্সার পেয়ে গেছো। এই প্লেন দিয়ে কত যাবে অ্যান্সারটা পেয়ে গেলে। দেখো কত ট্রিকিলি আমরা অ্যান্সারটাকে ক্যালকুলেট করলাম। তার মানে অ্যান্সার হবে কিউ বাই 6 ইপসাইলন নট। এবার তুমি তোমার যে কিউ এর ভ্যালু আর ইপসাইলন নটের ভ্যালু তোমরা জানো, ভ্যালুগুলো বসিয়ে দাও, তো এই কিউ এর ভ্যালু আর ইপসাইলন নটের ভ্যালু এগুলো সব বসালে পরে তুমি দেখবে তোমার অ্যান্সার যেটা আসছে। তোমরা ক্যালকুলেট করো, করে দেখো আমার সাথে তোমার অ্যান্সার মিলছে নাকি। দেখো তোমাদের অ্যান্সার 2.2 ইন্টু 10⁵, 2.2 ইন্টু 10⁵, এই ফ্লাক্স, এই অ্যান্সারটা আসছে কিনা, নিউটন মিটার স্কোয়ার পার কুলম, এই অ্যান্সারটা তোমাদের আসছে কিনা তোমরা চেক করো এবং কমেন্ট বক্সে জানাও যে তুমি অ্যান্সারটা মেলাতে পেরেছো। দেখ আমরা নেক্সট প্রবলেমে মুভ করি। নেক্সট প্রবলেম 1.19, a point charge of 2 microcoulomb 2.0 microcoulomb is at center of a cubic Gaussian surface 9 centimeter on edge. What is the net electric flux through the surface? এখানে অঙ্কটা খুবই সিম্পল অঙ্ক। এখানে যে এরিয়াটা দেওয়া আছে বন্ধুরা, এরিয়ার ভ্যালুটা এখানে দেখো, একটা এরিয়ার ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুটা কোনো কাজেই লাগবে না। 0.9 সেমি অফ এজ বলে একটা এজ দেওয়া আছে, তাই এইটা এজটা কোনো কাজে লাগবে না। তো এখানে টোটাল ফ্লাক্স তোমরা জানো, টোটাল ফ্লাক্সের ফর্মুলা হচ্ছে ফাই ইকুয়াল টু, খুব সিম্পল অঙ্ক, কিউ বাই ইপসাইলন নট। এখানে কিউ এর ভ্যালু, ইপসাইলন নটের ভ্যালু তোমরা বসিয়ে দেবে। কিউ এর ভ্যালু আসছে 2 মাইক্রোকুলম, দ্যাট ইজ 2 ইন্টু 10⁻⁶। আচ্ছা, আর এখানে ইপসাইলন নটের ভ্যালু কি আসবে? এখানে ইপসাইলন নটের ভ্যালু আসবে, মানে ভ্যালু আছে 8.85 ইন্টু 10⁻⁻12। তো এইটা যদি তোমরা ক্যালকুলেট করো, তোমরা যেটা পাবে সেটা তোমরা পেয়ে যাবে 2.25 ইন্টু 10⁵ নিউটন মিটার স্কোয়ার পার কুলম। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা নেক্সট প্রবলেম মুভ করছি। নেক্সট প্রবলেম কী দিয়েছে? 1.20, a point charge causes electric field বলে -1 ইন্টু 10⁻³ নিউটন মিটার স্কোয়ার পার কুলম। এরপর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দেওয়া আছে টু পাস থ্রু আ স্ফেরিক্যাল Gaussian surface of 10 সেমি রেডিয়াস centered on the charge. তো এরকম একটা বলা আছে যে একটা স্ফিয়ার আছে, স্ফিয়ারের সেন্টারে কিছু চার্জ আছে, সেই চার্জের জন্য ওর টোটাল ফ্লাক্স কত বলে দেওয়া আছে। কোশ্চেন করেছে, ইফ দ্য রেডিয়াস অফ দ্য Gaussian surface were doubled, হাউ মাচ ফ্লাক্স উড পাস থ্রু দ্য সেন্টার? সিম্পল কোশ্চেন, যদি সারফেসটা ডাবল করা কত ফ্লাক্স যাবে। দেখো টোটাল ফ্লাক্স কিন্তু তোমরা জানো, টোটাল ফ্লাক্স কত, টোটাল ফ্লাক্স তোমরা সকলেই জানো যে টোটাল ফ্লাক্সের ভ্যালু, টোটাল ফ্লাক্স ফাই ইজিক্যাল টু কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট হয়। এই দুটো শুধু কিউ এনক্লোজড মানে কতটা চার্জ আছে, আর ইপসাইলন নটের ভ্যালুর উপরেই ডিপেন্ড করে কতটা ফ্লাক্স হবে। কিন্তু এখানে কিউ এনক্লোজ যেটা, সেটা তো চেঞ্জ হয়নি,
তাই না? ধরো একটা সারফেস, একটা স্ফিয়ার রয়েছে, আমি একটা স্ফিয়ারকে তোমাদের দেখাচ্ছি। ধরো এই স্ফিয়ারটার সেন্টারে এত কিছু পরিমাণ চার্জ আছে, রাইট? তো এবার স্ফিয়ার সেন্টারে চার্জ আছে, চার্জের জন্য কী আর হয়, চার্জের জন্য ফ্লাক্সটা, ধরো এগুলো ফ্লাক্স, আমি মনে করো টোটাল ফ্লাক্সগুলো সব এঁকে ফেলেছি। এই যে 6টা লাইন দিলাম, এই যে 6টা লাইন দিলে 6টা লাইন দিয়ে মনে করো টোটাল ফ্লাক্স আমি এঁকে ফেললাম। তারপর আমি রেডিয়াস, স্ফিয়ারের রেডিয়াসটা যে ডাবলও করে দিই, মানে মনে করো আমি এরকম একটা স্ফিয়ার ডাবল করে দিলাম রেডিয়াসটা। তো রেডিয়াস ডাবল করলে কি কিছু হয়, ধরো রেডিয়াসটা আমি ডাবল করেছি, এই রেডিয়াসটা ধরো ডাবল হয়ে গেছে। তো ডাবল হলে বলে কি লাইন্স অফ ফোর্সের সংখ্যা কি বেড়ে গেল? সেই 6টাই থাকলো, তাই না? তো সিম্পল ব্যাপার যে এখানে ফ্লাক্স আমরা জানি যে ফ্লাক্স মানে হচ্ছে কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট। তো যতক্ষণ না এনক্লোজ চার্জের ভ্যালু পাল্টাবে বা ইপসাইলন নটের ভ্যালু পাল্টাবে বা অন্য কোনো ডাইরেক্ট মিডিয়াম আছে, ততক্ষণ ফ্লাক্সের ভ্যালুটা চেঞ্জ হবে না, রাইট? তার মানে অ্যান্সার হচ্ছে ফ্লাক্স যা ছিল তাই থাকবে। নেক্সট কোশ্চেন করা হয়েছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য পয়েন্ট চার্জ? এটা খুব সিম্পল কোশ্চেন। ভ্যালু অফ দ্য পয়েন্ট চার্জ সবই তোমার বলে দেওয়া আছে, ইলেকট্রিক ফ্লাক্স বলে দেওয়া আছে, তোমার বলা ফ্লাক্স বলে দেওয়া, ফ্লাক্সের ভ্যালু বলে দেওয়া আছে। তো ভ্যালু অফ পয়েন্ট চার্জ বার করা খুব কঠিন কাজ নয়। তোমরা জানো যে কিউ ইজ ইকাল টু ফাই ইন্টু ইপসাইলন নট। তো ফাইয়ের ভ্যালু কত বলে দেওয়া আছে? ফাইয়ের ভ্যালু বলে দেওয়া আছে -1 ইন্টু 10⁻³ এটা হচ্ছে ফাইয়ের ভ্যালু, রাইট? -1 ইন্টু 10⁻³ তো 3টা ভ্যালু করে লিখি একটু, এইটা হচ্ছে ফাইয়ের ভ্যালু। তার সাথে ইপসাইলনের ভ্যালু হচ্ছে 8.85 ইন্টু 10⁻12 10⁻12। তো এখানে আমরা খুব সিম্পলি পেয়ে যাবো ভ্যালু। তো এখানে বোঝাই যাচ্ছে অ্যান্সারটা কত আসছে, 8.85 ইন্টু 10⁻9 কুলম, দ্যাট ইজ 8.85 ন্যানো কুলম। ওকে, তো এটা জায়গায় তুমি ন্যানো বসিয়ে দিতে পারো, ন্যানো কুলম। তো আমরা নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে, কন্ডাক্টিং স্ফিয়ার অফ রেডিয়াস 10 সেন্টিমিটার হ্যাজ আননোন চার্জ ইফ ইলেকট্রিক ফিল্ড 20 সেমি ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার ইজ, ভ্যালু বলা আছে 1.5 ইন্টু 10⁻³ নিউটন পার কুলম অ্যান্ড পয়েন্টস রেডিয়ালি ইনওয়ার্ড, অ্যান্ড হোয়াট ইজ দ্য নেট চার্জ অন দ্য স্ফিয়ার? তো যেহেতু এখানে বলে দেওয়া আছে যে রেডিয়ালি ইনওয়ার্ড ডাইরেকশনগুলো, তার মানে এটা নেগেটিভ চার্জ আছে, এটা শিওর। আর কত চার্জ আছে এটা তো বার করা খুবই সিম্পল। কন্ডাক্টিং স্ফিয়ার রেডিয়াসটা বলে দেওয়া আছে, ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড 20 সেমি বলে দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ড বলে দেওয়া আছে। তো আমরা এখানে যথারীতি ইউজ করে দেবো সেই ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা, তোমরা জানো কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কত হয়, তো সেটা ফর্মুলা ইউজ করবো। তো ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকাল টু, তোমরা জানো ইজ ইকাল টু কী হয়, কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে 1/4πε0 Q/r²। জাস্ট এই ফর্মুলাটা ইউজ করো, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বসাও, আর এর ভ্যালু বসাও, কিউ এর ভ্যালু বসাও, যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে দাও এবং এখান থেকে আননোন চার্জ কিউকে ক্যালকুলেট করে নাও। তো এটা খুব সিম্পল অঙ্ক, আমরা এটা নিয়ে খুব একটা সময় ব্যয় করছি না, আর যা ভ্যালু আসবে সেটা নেগেটিভ আসবে। তো নেক্সট প্রবলেমে যাই, 1.22, ইউনিফর্ম চার্জ কন্ডাক্টিং স্ফিয়ার অফ 2.4 মিটার ডায়ামিটার হ্যাজ এ সারফেস চার্জ ডেন্সিটি, বলে সিগমার ভ্যালু দেওয়া আছে, সারফেস চার্জ ডেন্সিটি ভ্যালু দেওয়া আছে, ফাইন্ড দ্য চার্জ অন দ্য স্ফিয়ার। ও বাবা, এটা একটা অঙ্ক হলো, ফাইন্ড দ্য চার্জ অন দ্য স্ফিয়ার। তো সারফেস চার্জ ডেন্সিটি বলে দেওয়া আছে, সারফেস চার্জ ডেন্সিটি, টোটাল চার্জ আমরা জানি কিউ ইজ ইকাল টু হবে সারফেস চার্জ ডেন্সিটি ইন্টু এরিয়া। সারফেস চার্জ ডেন্সিটি ভ্যালু বলে দেওয়া আছে, আর এরিয়ার ভ্যালু আমরা জানি 4πr²। তো এই দুটোকে তোমরা যা যা ভ্যালু বলা আছে সেগুলো পুট করে দাও, তোমরা অ্যান্সার পেয়ে যাবে। খুব সিম্পল অঙ্ক, এটা নিয়ে খুব একটা সময় আমি ব্যয় করছি না। নেক্সট যেটা আছে সেটাতে যাই। তো নেক্সট কোশ্চেন করেছে, হোয়াট ইজ দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্স লিভিং দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার? এটাও খুবই সোজা, কারণ তুমি আগের ফর্মুলা ইউজ করে টোটাল চার্জ পেয়ে গেলে। তো তারপরে টোটাল ফ্লাক্স বার করতে গেলে তোমরা জানো কী করতে, ফ্লাক্সের ফর্মুলা ফাই ইজ ইকুয়াল টু, যে চার্জটা তুমি ক্যালকুলেট করে পেলে সেইটা কিউ এনক্লোজড বাই ইপসাইলন নট। তো এইভাবে তুমি খুব সহজেই এর টোটাল ফ্লাক্সও ক্যালকুলেট করতে পারবে। এটা নিয়েও খুব একটা সময় আমি নষ্ট করছি না। নেক্সট প্রবলেমে যাচ্ছি।
বলা আছে ইনফাইনাইট লাইন চার্জ প্রডিউসেস ফিল্ড বলে একটা ফিল্ডের ভ্যালু দেওয়া আছে, অ্যাট এ ডিস্টেন্স বলে ডিস্টেন্স দেওয়া আছে, ক্যালকুলেট দ্য লিনিয়ার চার্জ ডেন্সিটি। তো স্টুডেন্টস এইভাবে একটা ইনফাইনাইট ওয়ার রয়েছে, তার থেকে যদি আর ডিস্টেন্সে আমরা ফিল্ড ক্যালকুলেট করি, তোমরা সকলেই জানো সেই ফিল্ডের ভ্যালু ই ইজ ইকাল টু কত হয়, ইজ ইকাল টু হচ্ছে 1/4πε0, সরি 1/4πε0 নয়, এখানে এটা 2 আসবে, 1/2πε0 λ/r, এইটা হচ্ছে আমার অ্যান্সার আছে। এখানে আমরা প্রত্যেকটার ভ্যালু আমরা জানি, প্রত্যেকটা ভ্যালু যদি পুট করতে থাকি, এর ভ্যালু হচ্ছে বলে দেওয়া আছে 9 × 10⁴, 9 × 10⁴ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বলে দেওয়া আছে। তো এখানে 1/2 ভ্যালু তোমরা জানো, 1/4πε0 ভ্যালু তোমরা জানো 9 × 10⁹, তার এখানে 1/2 রয়েছে, তাহলে এটা হবে 9 হবে না, এটা তাহলে 18 ইন্টু ডাবল হবে 10⁹ হবে। 1/4πε0 থাকলে 9 × 10⁹ হতো, তাহলে 1/2π রয়েছে, তো এক্ষেত্রে 18 হবে ইন্টু ল্যামডার ভ্যালুটা আমরা জানি না, আর এর ভ্যালু হচ্ছে 2 সেন্টিমিটার, দ্যাট ইজ 2 × 10⁻²। ওকে, তো এইবারে অঙ্কটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে কি হবে, এই ল্যামডার ভ্যালুটা পরিষ্কার দেখা যাচ্ছে কি হতে চলেছে। ল্যামডার ভ্যালু হয়ে যাচ্ছে 10⁻⁵ কুলম পার মিটার, দ্যাট ইজ 10 মাইক্রোকুলম পার মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা ডাইরেক্টলি ইনফাইনাইট ওয়্যারের ক্ষেত্রে ফিল্ডের যে ফর্মুলা, সেই ফর্মুলা ডাইরেক্টলি ইউজ করেছি। ফিল্ডের ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে, ফর্মুলাটা হচ্ছে 1/2πε0 λ/r। তো আমরা নেক্সট প্রবলেমে মুভ করছি। নেক্সট প্রবলেম বন্ধুরা বলছে 2 লার্জ থিন মেটাল প্লেটস আর প্যারালাল অ্যান্ড ক্লোজ টু ইচ আদার। On their inner faces, the plates have surface charge densities opposite sign on magnitude, এবং ম্যাগনিটিউডটা কত সেটা বলে দেওয়া আছে, সিগমার ভ্যালু বলে দেওয়া আছে। What is E at the outer region for the first plate? Question B, in the outer region of the second plate and between the plates. তো এই অঙ্কটা ভয় পাওয়ার কিছু নেই, আমি দেখো ডায়াগ্রামটা আমি আঁকছি, তো এখনই ক্লিয়ার হয়ে যাবে। ছাত্ররা মন দিয়ে শোনো, এই পুরানে চার্জ ডেন্সিটি বলে দেওয়া আছে, তোমার সিগমা ভ্যালুটা ক্যালকুলেট বলে দেওয়া আছে। সিগমা ভ্যালু হচ্ছে 1.7 ইন্টু 10⁻22 এটা হচ্ছে সিগমার ভ্যালু বলে দেওয়া আছে। এবং সিগমা দুটো প্লেটে অপোজিটলি ইন্ডিউস, মানে অপোজিট সিগমা রয়েছে, অপোজিট সাইনের সিগমা বা অপোজিট নেচারের সিগমা রয়েছে। প্রশ্ন করা হয়েছে যে প্লেটের প্রথম প্রশ্নটা করা হচ্ছে ইন দ্য আউটার রিজিয়ন অফ দ্য ফার্স্ট প্লেট কত ইলেকট্রিক ফিল্ড হবে। তো আউটার রিজিয়ন অফ দ্য ফার্স্ট প্লেট ধরো এইখানে একটা পয়েন্ট ধরো পি, এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, এখানে ইলেকট্রিক ফিল্ড হবে এই পজিটিভ যে প্লেটটা রয়েছে তার জন্য, বাবারে বাবা, ভেরি সরি স্টুডেন্টস, কিছু নয়েস আসছিল। তো আমরা প্রবলেমে এগোই আর কি। এখানে সিগমার ভ্যালু বলে দেওয়া আছে, এখানে আউটার রিজিয়নে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু মনে করো এই যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তোমায় বার করতে দিয়েছে। তো এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড বার করা মানে এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডটা ঠিক এই দিকে আসবে, ডিউ টু দ্য পজিটিভ চার্জেস রিপেলড হবে, তাই না, ইউনিট পজিটিভ চার্জ ধরতে হয় তোমরা জানো। আর এই যে নেগেটিভ চার্জগুলোর জন্য রয়েছে, নেগেটিভ চার্জগুলোর জন্য অ্যাট্রাক্টেড হবে এদিকে। এবার এটা দেখো দুটো প্লেট কিন্তু খুব লার্জ প্লেট বলে দেওয়া আছে, লার্জ প্লেট, এবং এদের মধ্যে সেপারেশনটা খুব স্মল। তার মানে এই পয়েন্ট থেকে সেপারেশন যেহেতু খুব স্মল আছে আর লার্জ প্লেট, তার মানে এই পয়েন্ট থেকে এই প্লেটের ডিস্টেন্স আর এই প্লেটের ডিস্টেন্স খুব একটা ডিফারেন্ট নয়, প্রায় একই। তাহলে সেক্ষেত্রে কী হবে বন্ধুরা, এইটার ইলেকট্রিক ফিল্ড যদি এ প্লেটে, এটা এই প্লেটের নাম এ দাও, এই প্লেটের নাম বি দাও, তো ই এ হয়, তো ওটার জন্য ইলেকট্রিক ফিল্ড যদি ই বি হয়, সেক্ষেত্রে তোমাদের নেট ইলেকট্রিক ফিল্ড যেহেতু অপোজিটলি রয়েছে, নেট ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু ই এ মাইনাস ই বি হবে, রাইট। এবার দেখো বন্ধুরা, ই এ আর ই বি দুটো কিন্তু ইকুয়াল হবে। কেন ইকুয়াল হবে এটা ক্লিয়ার করো আগে, কারণ প্লেটটা খুব বড় প্লেট, আর
প্লেট দুটো খুব কাছাকাছি রয়েছে, এই সেপারেশনটা খুব স্মল আছে। তো সেক্ষেত্রে এই ডিস্টেন্সগুলো মানে এই পয়েন্ট থেকে এর ডিস্টেন্স বা এই পয়েন্ট থেকে ডিস্টেন্স প্রায় সেম, রাইট? তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আরেকটা জিনিসও বলে দেওয়া ভালো যে ইলেকট্রিক ফিল্ডগুলো কিন্তু খুব একটা ডিস্টেন্সের উপর ডিপেন্ডও করে না। তো ডিস্টেন্স নিয়ে খুব একটা মাতামাতি করার দরকারও নেই, কারণ ইলেকট্রিক ফিল্ড তোমরা জানো কী হয়, একটা প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড হয়ে যায় সিগমা বাই 2ε0। ডিস্টেন্সের ডিপেন্ডই করে না, যদি খুব কাছাকাছি থাকে এবং পয়েন্টটা যদি প্লেটের খুব কাছাকাছি থাকে। তো আর ওটা কী হবে, ইবি এটার ক্ষেত্রেও কিন্তু সিগমা বাই 2ε0 হবে, মাইনাস হবে যেহেতু নেগেটিভ চার্জ, তো নেট ইলেকট্রিক ফিল্ড কিন্তু আসছে 0। তো একইভাবে বন্ধুরা যদি আউটার রিজিয়ন অফ দ্য সেকেন্ড প্লেট মানে বি যে প্লেটটা এই প্লেটের আউটার রিজিয়নে যদি আমি ক্যালকুলেট করবো, মানে এখানে একটা পয়েন্ট আছে, সেক্ষেত্রে বন্ধুরা কী করে ভ্যালু ক্যালকুলেট করবো, সেই একই ব্যাপার আসবে, আমরা করে দেখাচ্ছি। তো স্টুডেন্টস, আউটার রিজিয়ন অফ দ্য সেকেন্ড প্লেট মানে মনে করো এই পয়েন্টটা একটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তোমার ক্যালকুলেট করতে দিচ্ছি। তো এই পয়েন্টটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ডিউ টু দ্য প্লেট এ হবে, রিপেলড হবে এদিকে ই এ, মনে করো ডিউ টু দ্য প্লেট ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই এ, দ্যাট ইজ ই এ। আর ডিউ টু দ্য প্লেট বি কী হবে, এটা অ্যাট্রাক্টেড হবে, এটা হবে ই বি। এখন দেখো এদের ভ্যালু কত আসবে, তো নেট ইলেকট্রিক ফিল্ড ই উইল বি ইকুয়াল টু ই এ মাইনাস ই বি, এটাও কিন্তু মাইনাস ই বি হবে। দুটোর ভ্যালুই কিন্তু আমরা জানি সিগমা বাই 2ε0 মাইনাস সিগমা বাই 2ε0। প্লেটের জন্য এই ফিল্ডটাই হয় এবং এরা ইকুয়ালি অপোজিট রয়েছে, তো এক্ষেত্রেও আমাদের অ্যান্সার আসবে 0। কিন্তু বন্ধুরা যদি আমরা মিড পয়েন্টে ক্যালকুলেট করতে পারি, নেক্সট কোশ্চেন করেছি বিটুইন দ্য প্লেটস। বিটুইন দ্য প্লেটস যদি বন্ধুরা ক্যালকুলেট করতে হয়, সেক্ষেত্রে আমার অ্যান্সার কী হবে? তো স্টুডেন্টস মিড পয়েন্টে যদি এখন একটা পয়েন্ট ধরি, ধরো এইটার পয়েন্টটা, এই পয়েন্টটাই এ প্লেটের জন্য রিপেলড হবে এদিকে এবং বি প্লেটের জন্য অ্যাট্রাক্টেড হবে, সেটাও কিন্তু এইদিকে। তো এখানে নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে, নেট ইলেকট্রিক ফিল্ড ই উইল বি, দেখো ডাইরেকশন সেম আছে, তাহলে হবে ই এ প্লাস ইবি, ইবি এটা প্লাস হয়ে যাবে, কারণ দেখো দুটো ডাইরেকশন সেম আছে। তো এবার এদের ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, ই এর ভ্যালু হচ্ছে সিগমা বাই 2ε0 অ্যান্ড ই বির ভ্যালু হচ্ছে সিগমা বাই 2ε0। এবার এদের যদি অ্যাডিশন করি তাহলে অ্যান্সার আসবে সিগমা বাই ε0। তো আমরা এবার সিগমা আর ε0 ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা কত অ্যান্সার পাবো, সিগমার ভ্যালু 1.7 × 10⁻², যেটা দেওয়া আছে, আর ε0 ভ্যালু হচ্ছে, আমরা দেখো ε0 ভ্যালুও জানি 8.85 × 10⁻12। তো এই ভ্যালু দুটো আমরা যদি বসিয়ে দিতে পারি, তো আমরা অ্যান্সার পেয়ে যাব। তো তোমরা ভ্যালুগুলো পুট করে দেখো তোমরা এই অ্যান্সারটা পাচ্ছ কি না, 1.9 নিউটন পার কুলম্ব। তো এই অ্যান্সারটা তোমরা পাচ্ছ কি না তোমরা একটু দেখে নাও। তো সরি, এই ভ্যালুটা এটা আসবে না, কারণ ডিভিশনটা তোমরা করে দেখতে পারো। তো আমরা ভ্যালুগুলো একটু পুট করে দেখি বন্ধুরা, অ্যান্সারটা আসছে, দেখো উপরে 17 × 10⁻², 17 × 10⁻22, আর নিচে হচ্ছে 8.85 × 10⁻12। তো এই দুটো ভ্যালু দেখো প্রায় 2 এর কাছাকাছি, তো 1.9 মতো আসবে এটা। আর এর যে এক্সপোনেন্ট আসবে সেটা -12, আর এখানে -12, এখানে -22, দ্যাট ইজ 10⁻10 আসবে এক্সপোনেন্টটা। তো এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার, এত নিউটন পার কুলম্ব। আশা করি তোমরা এই প্রবলেমের অ্যান্সারটা বুঝতে পারলে। খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এটা খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। যতগুলো প্রবলেম করলাম তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে এটা। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, নাহলে এর পরে যে ভিডিওটা আসবে
পরের যে সলিউশনের সেটা তোমরা নোটিফিকেশান পাবে না। তো এরপরেও যদি কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, বা তোমাদের অ্যান্সারগুলো তোমরা জানাতে পারো। তোমরা ক্যালকুলেট করো, ভিডিওটা অবশ্যই পজ করে নিজেরা ক্যালকুলেট করবে, তারপরে আমার অ্যান্সারের সাথে মেলাবে বন্ধুরা। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, আমি কয়েকদিনের মধ্যেই আমরা নেক্সট যে পার্ট টুর অ্যান্সারটা সেটা সলভ, পার্ট টু যে কোশ্চেনটা আছে মানে এই চ্যাপ্টারেরই পার্ট টু এর অ্যান্সারটা আমরা দিয়ে দেবো, বা আমি দিয়ে দেবো।